সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজকের আলোচনায় মূলত বাংলাদেশ ভারত সীমান্ত বিষয়ে প্রাধান্য পাবে, সেই সঙ্গে সীমান্তে উত্তেজনার পাশাপাশি রাজধানী ঢাকাতে বিডিআর বিদ্রোহ সময় যারা এই সঙ্গে যুক্ত ছিল তাদের পরিবাররা ঢাকায় আন্দোলন করেছে, শাহবাগ অবরোধ করেছিল এবং আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু বিচার কাজের যে বিষয়টি ছিল সেটি বন্ধ হয়ে গেছে। সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যোগসূত্র মেলানোর চেষ্টা করব। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত এবং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাণিজ্যিক প্রভাব নিয়েও কথা বলতে চাই। সবশেষ আমরা কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এরপর রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আমার বাঁদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। সবশেষ রয়েছেন নিরাপত্তা পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। মেজর আশরাফুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ এবং সেখানকার যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে তার চেয়ে বেশি এসেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষের যে সেখানে অবস্থা আমাদের বিজিবির সঙ্গে, সেটা আপনি দেখেছেন। এগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আর শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিজিবির যে সর্বশেষ যে অবস্থাটা, এটা হচ্ছে সীমান্ত পিলার ৭৫-এর আশেপাশে হয়েছে। তো এইটা যাওয়ার আগে আমি একটা তথ্য দিতে চাই। পৃথিবীর সবচেয়ে মানে বিপজ্জনক সীমান্ত হচ্ছে নর্থ কোরিয়ার এবং সাউথ কোরিয়ার সীমান্ত। এরকম ফর্টিফিকেশন আর কোথাও নেই, কিন্তু সেখানে এইভাবে মানুষ মারা যায় না। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমাদের এটা মনে করেন একটা বাংলাদেশিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী, বর্ডার সিকিউরিটি, বিএসএফ মারল। এটা কিন্তু অন্য দুইটা ইমপ্লিকেশন আছে। একটা হচ্ছে আমাদেরকে হেয় করা, যে আমরা তোমাদেরকে মারছি, কিছু করতে পারো না। আরেকটা হচ্ছে না, সাথে যে চোরাকারবারি করতে গেছে সে একটা মারছে। কিন্তু পরের দিকটা খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনার ভারতীয় রিপাবলিকান টিভির ইংলিশ ভার্সন দেখছিলাম। তো এই ঘটনাটা নিয়ে, এই যে আমাদের লোক মানে বিজিবির লোকের সাথে আমাদের যে সাধারণ লোক ওখানে জড়ো হয়েছে, এটা তারা খুব ক্ষিপ্ত। এবং মানে ওনার কথা হলো যে বিএসএফ কেন গুলি করে আরো বেশি মারল না, তাদের এটা মানে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনি রিপাবলিকান বাংলার শুনেছেন তারা আমাদেরকে কিভাবে হেয় করে, এবং ওখানে কয়েকজন মিলে আমি দেখলাম যে এইভাবে করছে। তো এটা আমার কাছে খুব কষ্ট লাগলো যে আমরা জাতি হিসেবে, আমরা একটা স্বাধীন দেশ, আমাদেরকে তারা এইভাবে হেয় করলো। এখন তো এই প্রতিরোধ ব্যবস্থা, তার আগে আমি আরেকটা ছোট্ট আপনাকে এটা বলি। আমি বিজিবির একজন অফিসারের সাথে আমি আলাপ করছিলাম এই যে ৫ই আগস্টের পরে। তো এর আগে তারা সীমান্ত এলাকায় বিভিন্ন তাদের আত্মীয় স্বজন তো আসি সীমান্তের দুই পারেই। তো তারা মনে করে এই জায়গায় আসার তাদের মোটামুটি একটা হক আছে, মানে কোনো প্রোটোকল বা অন্যান্য বিষয় যদি কোনো বিষয় না, তারা এসে কয়েকদিন থেকে আবার চলে যেত। এবং আমাদের সীমান্ত রক্ষায় যারা আছে বিজিবি, তাদের তো একটা আদেশ দরকার, তাদের একটা সব কিছু, মানে ওরা যা করে সব কিছু মোটামুটি ঠিক আছে। আমাদের যদি কোনো অসুবিধাও করে আমাদের মেনে নিতে হবে। মেনে নিতে হবে না, হতো, সরি, মানে সেই সময়ের কথা বলছি। জি। এখন সেইটাতে একটা বড় ধরনের পরিবর্তন করলাম। আপনি ওই যে সাতক্ষীরার ওখানে বোধহয় কোদালিয়া জায়গাটার নাম, আমাদের নতুন কিছু জায়গা মানে বেদখল ছিল, সেটা আমরা দখল করে নিয়েছি, পুনর্দখল করে নিয়েছি। তো এটা মনে হচ্ছে একটা অ্যাসার্টিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে, যে আমাদের অবস্থানটাকে, আমরা আমাদের অবস্থানে থাকবো, তোমরা তোমাদের অবস্থানে থাকবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, যত জানো পররাষ্ট্রনীতির কথা দীর্ঘদিন আপনারা বলে আসছিলেন, আসলে সেই পররাষ্ট্রনীতি থেকে কোন দিকে আসলে যাওয়া উচিত বা যাচ্ছে, আমাদের মানসিকতা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনার কথা মনে হচ্ছে শুধুমাত্র নত জন পররাষ্ট্রনীতির কথাটা আমরা শুধু বলতাম।
খোদ সরকারে যারা ছিলেন তারা কি বলতেন? আপনি যদি ওবায়দুল কাদের তাদের পার্টির ইমিডিয়েট পাস্ট ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন ওবায়দুল কাদের, তিনি কি বলতেন? তার পররাষ্ট্রমন্ত্রী কি বলতেন? বলতেন দিল্লি আছে তো আমরা আছি, বলতেন আমরা আছি তো দিল্লি আছে, এবং দিল্লিকে ম্যানেজ করা হয়ে গেছে। তো এই যে একটা সরকার যখন বলে দিল্লি আছে আমরা আছি, সেই সরকার কি জনগণকে সার্বভৌম মনে করেছে কখনো? বা নিজের দেশটাকে কি সার্বভৌম দেশ হিসেবে গণ্য করেছে? একটা সার্বভৌম দেশের অন্যতম শীর্ষ মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের জেনারেল সেক্রেটারি, তিনি যখন বলেন যে তাদের পেছনে দিল্লি আছে এবং দিল্লি আছে বলে তারা ক্ষমতায় আছে এবং তারা আছে বলে দিল্লিও আছে, তো এই যে প্রকাশ্য অবস্থান, আমরা তো সেদিনই অফিসিয়ালি আমাদের মানে সার্বভৌম চেতনার প্রতি তারা যে মানে অপমান করেছে, যে জুতো মেরেছে আমাদের, তখনই তো আমরা নিঃসন্দেহে এটার প্রতিবাদ করেছি, কথা বলেছি। কিন্তু এটা তো শুধুমাত্র বিএনপির বক্তব্য, সারা দেশের মানুষ প্রতি পলে পলে প্রতিটি মুহূর্তে তার অনুভব করত কিভাবে আমাদের ওপর এক ধরনের দাসত্ব চাপিয়ে দিচ্ছিল বিগত সরকার। এবং তৎকালীন পদ্ধতি কথাগুলো পুরনো, কিন্তু আবার মানে মনে করিয়ে দিতে হয় এই কারণে যে সেটা হচ্ছে যে আপনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী শব্দটা এই কারণে আমাকে বলতে হয়, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটা তো দখল করেছিলেন, ভোটে না জিতুক হোয়াট এভার, তো শি অকুপাইড দ্য চেয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। তো তিনি কি বলতেন? তিনি বলতেন ভারতকে এত কিছু দিয়েছে যে ভারত সারা জীবনও রাখবে। তো কাউকে সারা জীবন মনে রাখার জন্য অনেক সময় মানে কি বলে শ্বশুর শাশুড়ির জামা থেকে অনেক কিছু দেয়, ভালোবাসা সহ, হ্যাঁ অনেক কিছু দেয়, যাতে মানে শ্বশুর জামাই বাবাজি তাতে অনেক খুশি হয়। অথবা মানে কি বলে শ্বশুর বাড়ির লোকেরা মানে কি বলে পুত্রবধূকে অনেক কিছু দেয়, বিয়েতে নানা সব উপঢৌকন দেয়। বিষয়টা তো তা না, বিষয়টা সম্পর্কিত রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের। তো আমাদের তৎকালীন স্বৈর শাসক তিনি বলতেন যে ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। ইয়েস, ভারত সারা জীবন ওনার জন্য ওনাকে মনে রেখেছে, বাংলাদেশকে মনে রাখে নাই। ওনাকে মনে রেখেছে, ওনার শি হ্যাড নো পাসপোর্ট, কারণ ওনার পাসপোর্টের তো মানে ওনার যে লাল পাসপোর্ট ছিল, উনি তো শি ডিডন্ট হ্যাভ গ্রিন পাসপোর্ট, সো ফার আই আন্ডারস্ট্যান্ড। উনি যখন ফ্লাই করেছেন তখন তো তার একজন নাগরিকের দুটো পাসপোর্ট, সবুজ এবং লাল দুটো পাসপোর্ট থাকার তো কোনো জাস্টিফিকেশন নাই, থাকার কথাও না। তিনি সবুজ পাসপোর্ট সারেন্ডার করি তো তিনি লাল পাসপোর্ট নিয়েছেন, আবার সরকারের দায়িত্ব চলে গেলে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে আবার মানে সবুজ পাসপোর্ট নেন। তিনি লাল পাসপোর্টটা সম্ভবত আমার ধারণা যে পালানোর সময় তিনি লাল পাসপোর্টটা সাথে করে নিয়ে গিয়েছিলেন। তো সেই লাল পাসপোর্টটা তো উনি প্রধানমন্ত্রী না থাকলে তার লাল পাসপোর্টের বোঝা থাকে না। তা আমরা কি দেখছি? আমরা দেখছি যে ওনার নাকি ভিসা নবায়ন হয়েছে। কিসের? শূন্যের উপরে বসবাস। কোন কাগজের মধ্যে ভিসা নবায়ন হলো? দ্যাট ওয়াজ নট এ ভ্যালিড ডকুমেন্ট। তো উইদাউট হ্যাভিং এনি ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ইন্ডিয়ান অথরিটি কিসের ভিত্তিতে কিভাবে তার ভিসা নবায়ন করলো। তো সব কিছু মিলিয়ে যেটা ওই যে মানে মনে রাখার কথাটা আমি যেটা বলছিলাম, যে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত নিঃসন্দেহে মনে রেখেছে এত কিছু দেওয়ার বিনিময়। তার জন্য বাংলাদেশের জনগণ যখন তাকে ফেরত চাচ্ছে তখন তাকে প্রত্যার্পণ করছে না, বরং বর্তমান জনগণের আকাঙ্ক্ষায় যে সরকারটি এখন ক্ষমতায় আছে, মানে দেশ পরিচালনা করছে, তাকে নানাভাবে বিব্রত করা, নানাভাবে অসহযোগিতা করছে। রোহিন হোসেন প্রিন্স, 5 আগস্টের পরে আসলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের যেই উত্থানের কথা বলা হচ্ছে, সীমান্তে তার বড় একটি প্রভাব বা প্রমাণ পাচ্ছি। সার্বভৌমত্ব ইস্যুতে আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতের সাথে তো দীর্ঘদিন ধরে আমাদের অনেকগুলো সংকট আছে এবং এই সংকটগুলোর সমাধান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নানা ধরনের উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত দিনের যদি আমরা হিস্ট্রি দেখি, কিছুটা রিপন ভাই বলেছেন যে তাতে হচ্ছে যেন অনেক ক্ষেত্রে আমরা যে এক্ষেত্রে শুধু কি বলবো যে বাণিজ্য, অসম বাণিজ্য না, আমাদের দেশের উপর অর্থনৈতিক আধিপত্য থেকে শুরু করে নানা আধিপত্য এমনভাবে ছিল, অনেকের কাছে যেন মনে হচ্ছিল যে আমাদের আর কিছু করার নাই।
যখন শাসক গোষ্ঠী এই কাজটা করে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি প্রসঙ্গক্রমে খালি একটা কথা টানি, এটা আমাদের দিক থেকে অন্য আলোচনার মধ্যে একটা সফট শব্দের কথা বলি, যে এই রামপাল যে বিদ্যুৎ প্রকল্প হলো, যারা মুভমেন্ট করেছিলাম ওইটার নাম দিয়েছে তারা ফ্রেন্ডশিপ। এইটা তা আমরা বলেছিলাম যে এইটাই এই বাংলাদেশের জনগণের সাথে তাদের একটা চিরস্থায়ী শত্রুতা হিসেবেই গণ্য হবে। তার মানে খালি আপনি সীমান্তের ঘটনা না, যে অনেকগুলো ঘটনা যেটা যদি দেখি যে আমাদের দেশ এবং জনগণের স্বার্থবিরোধী হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওইটা ঘটবে। কিন্তু 5ই আগস্টের পরে যখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হলো এবং পুরো যে দেশবাসীর অ্যাটিচিউডটা, এই যে তার যে আধিপত্যবাদী অ্যাটিচিউড তার বিরুদ্ধে দৃশ্যমান হলো, আর শাসক গোষ্ঠীর প্রশ্রয় আর থাকলো না, এবং জনগণের সমর্থন নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা শুরুতে আপনি ভালো মন্দ বলতে পারি, কথার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কোশ্চেন তুলতে পারি, কিন্তু যে অ্যাটিচিউডটা শো করলেন তাতে কিন্তু জনগণও তার রুখে দাঁড়ানোর অ্যাটিচিউডটা নিল। এটা হচ্ছে সত্য। তার বহিঃপ্রকাশ এই যে চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, যতটুকু আমরা পত্রিকায় দেখলাম, এবং এটাই তো যথাযথ মনে হয় ছবি টবি দেখে, যে এটা তারা রুখে দাঁড়ানোর কাজটা করলো। এবং সম্ভবত এই দুই দেশের বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নিতেও আবার সে পুরনো কথাই, যে আমরা কোনো অনুমতি ছাড়া আর এইটা করব না। সুতরাং এইটাকে আমি মনে করি যে আমাদের উভয়েরই জনগণের ঐক্য হিসাবে দেখা দরকার, যে জনগণ কি চায়। জনগণের অ্যাটিচিউড বাদ দিয়ে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো দলের সাথে সম্পর্ক হবে না, জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে। এইটা বিবেচনার দ্বারটা বোধহয় সবার কাছে একটা অভিজ্ঞতাটা সামনে আসলো। কিন্তু কি বলবো, যে উনি টেলিভিশনের কথা বললেন, আমি সবটা দেখার সুযোগ হয় না, দেখলাম যে প্রথম দিকে তো একবার আমাদের নর্মালি কি বলে যে সেনার যারা কিছু নর্মাল ট্রেনিং নিচ্ছিল, সেইটাকে ধরেও তাদের তথাকথিত উত্তেজনা, তাদের কথা, তাদের প্রভোকেশন, যদিও তারা অফিসিয়ালি হয়তো বলছে যে এটা সব বেসরকারি উদ্যোগ, আমরা যাই না, কিন্তু তাদের আবার সরকারি দলের নেতাদের বক্তব্য তো ভিন্ন জায়গায় নিয়ে গেছে। তা আমরা বলবো যে ভারতের সাথে ঠিকই আমাদের একটা অভিন্ন সংস্কৃতি ঐতিহ্যগুলো আছে, পাশের দেশ। সুতরাং সেইখানে জনগণের সাথে জনগণের সম্পর্কটাই প্রধান হবে, এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো দেশের সাথে হবে না। এবং আমাদের যে অভিন্ন সংকটগুলো আছে উপলব্ধি করতে হবে, উপলব্ধি করে এই সংকটের সমাধানে যেতে হবে। না হলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু নতুন নতুন আরও সংকটের সৃষ্টি হবে। আরেকটা মন্তব্য আমি এই সুযোগে করি, এই সংকটটা মনে রাখেন, সংকট যখন এই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে হয়, তখন আরও ঘটনা হয় কি, যখন নানা ধরনের অপশক্তি থাকে সে দেশের মধ্যে বাইরের, এইগুলো কিন্তু ব্যবহার করে আরেকটা সংকট তৈরি হয়। এইসব কারণেও এক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে যার যার অবস্থান পরিষ্কার করা দরকার এবং ভূমিকা পালন করা দরকার। ডক্টর জাহিদুর রহমান, সংকট এবং সমাধান। ধন্যবাদ। আমি সমাধানের পরে আসছি, সীমান্ত নিয়ে কয়েকটা কথা একটু বলি। মানে আমরা কেন এমন করছি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের একটা ছবি আমাদের নিশ্চয়ই মনে থাকবে, যে শত শত মানুষ সীমান্তে চলে গেছেন উত্তেজনার মধ্যে, মানে ওনারা জেনে শুনে। তারপরে যশোর সীমান্তে যখন সমস্যা হচ্ছে, ওখানকার একটা ছবি আছে, যখন দুটো বাহিনী পরস্পর মুখোমুখি, একজন কৃষক ওখানে বিজিবির সাথে তার হাতে একটা কাস্তে নিয়ে বসে আছেন। তো ঘটনাগুলো কেন হচ্ছে, আমার অবজারভেশন যেটা, সেটা হলো যে আমরা বলছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা, কেউ একটু আতিশয্য তো সিরিয়াসলি আছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে এটা তুলনা হয় না, কিন্তু একটা স্বাধীন হওয়ার মতো টু সাম এক্সটেন্ট একটা ফিলিং হয়েছে। তার মানে কি আমরা পরাধীন ছিলাম? উত্তর হচ্ছে আসলে ছিলাম। বাংলাদেশকে কার্যত একটা কলোনিতে পরিণত করেছে আমাদের। কেউ বলেন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়েছে। তাত্ত্বিকভাবে যদি বলে অঙ্গরাজ্য হয় এর চেয়ে ভালো ছিল। আমরা যা হয়েছে এটা কলোনি। একটা কলোনি থেকে আপনি তার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যান, ওর দায়িত্ব নেন না। অঙ্গরাজ্যের রাইট আছে। বাংলাদেশ ভারতের কলোনি ছিল, এবং বাংলাদেশি অনেকের কলোনি ছিল। কলোনির ধর্ম হচ্ছে আপনি ওর সম্পদ নিয়ে চলে যান। সো যারা পাচার করে দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, ও তো কলোনি ছিল। যে আমরা প্রায় আলোচনা করি না, ব্রিটিশরাও এসছে, মুঘলরাও এসছে। ডিফারেন্সটা কি? মুঘলরা এসে এটাকে ওর বাড়ির দেশ বানিয়েছে। ভালো করুক খারাপ করুক, এখানে সে থেকেছে, এখানে জীবন যাপন করেছে, মারাও গেছে, সব তার বংশধররা সব এখানে আছে। ব্রিটিশরা এখানে এসে এখানকার সম্পদ নিয়ে চলে গেছে, সেই জন্য এটা কলোনি, কিন্তু ব্রিটিশের কলোনি হয়েছে। ফলে বাংলাদেশ আদতে কলোনি হয়ে গিয়েছিল আওয়ামী লীগের কিছু মানুষের এবং ভারতের। তো সেখান থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, আমাদের মধ্যে না একটা নাগরিক হয়ে ওঠার টেন্ডেন্সি কাজ করে। এটা শুধু এখানে না, একটু পেছনে যদি যাই, বন্যার সময় আমি এই কথাটা খুব বলতাম, এই যে বন্যা হলো, মানুষ অসাধারণ সাড়া পড়ে গেল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2-1 প্রোগ্রামে তখন গেছি, আমি দেখলাম যে ত্রাণ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।
বন্যা তো আগেও হয়েছে, এবং আগেও সেই বন্যায় গরিব মানুষই মূলত বেশি কষ্ট পেত, কিন্তু আমরা তো এভাবে সাড়া দেই নেই। তার মানে আমরা অন করি না আমাদের স্টেটটাকে দীর্ঘদিন। আমরা কি দেশের কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, আমি এইসব টকশোতে প্রচুর ব্যবহার করার চেষ্টা করেছি, কোথায় কোন র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চাইতে খারাপ, উগান্ডার চাইতে খারাপ, এগুলো বলতাম। কেন বলতাম? কারণ আমরা আসলে এই সরকারটা আমাদেরকে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে, এটা আওয়ামী লীগের দেশ, তোমাকে আমি দয়া করে থাকতে দেই, তুমি এটার সিটিজেন না। এখন ওই বোধটা আসলে আমাদের ফেরত এসছে, আমরা সিটিজেন। এবং আমাদের যে বাহিনীগুলো, তাদেরকেও আগে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হতো। এই সরকারের আমলে প্রতিটা সীমান্ত হত্যায় কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে, প্রতিবাদ করেছে। বহুদিন দেখি নাই। আমাদের মন্ত্রীরা বলতো আমাদের লোকজন ওখানে যায় কেন, তাদের দোষ, বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা যায় কেন, আমাদেরকে দোষ দেওয়া হতো। অথচ এই যে সীমান্তের কথা আসলো, ভারতের সাথে তো অনেক দেশের সীমান্ত আছে। আমি পাকিস্তান চায়নাকে সরিয়ে রাখি, ওগুলো বিরাট পাওয়ারফুল দেশ। মানে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ওয়েপন বাদ দেন, কনভেনশনাল ওয়েপনেও ভারতের ফাইট খারাপ হবে না। ভারত পৃথিবীর 4 নাম্বার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে, পাকিস্তান কিন্তু 9 নাম্বার দেশ। সুতরাং তাদের কনভেনশনাল ওয়েপনে ভালো যুদ্ধ হবে। আচ্ছা, নেপালের তো এত শক্তি নেই, কিন্তু নেপালে একটা বর্ডার কিলিং নিয়ে আমাদের মনে আছে 13 বা 14 সালে এমন পর্যায়ে উত্তেজনা তৈরি হয়েছিল, অজিত দোভালকে অ্যাপোলোজাইজ করতে হয়েছিল। নট অনলি দ্যাট, এই যে রিসেন্ট টাইমসে নেপালের এই বর্ডারের কালাপানি লিপুলেখ এরিয়া নিয়ে তাদের এখানে সংযোগ করা, ও তো ছাড় দিচ্ছে না। সো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মতো কাজ করছে। ঠিক একইভাবে আমরা এখন যশোর সীমান্তে যেটা নিচ্ছি বলছি, এই কাজগুলো করতে হবে। আমাদের বাংলাদেশের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আর একটা কথা জরুরি, এগুলো কোনো একটা অভাবনীয় ঘটনা না। আসলে আমরা অনেক বাড়াবাড়ি কিছু করছি না, ভারতীয়দের সহ্য হচ্ছে না, কারণ ওরা একটা স্লেভকে দেখেছে, একটা কৃতদাসকে দেখেছে। সেই জায়গায় একটা দেশ যে তার বেসিক যা যা দরকার একটা স্বাধীন দেশ হিসেবে তাই চাইছে। আমরা একটা বিরতি নিয়ে আসতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যেতে চাই মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছে। আমরা সীমান্ত নিয়ে কথা বলছিলাম, সীমান্ত রক্ষী বাহিনীদের নিয়ে কথা বলতে চাই। পিলখানা বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তি, আপনি দাবিগুলো একটু খেয়াল করবেন। কারাবন্দীদের মুক্তি, পুনর্তদন্ত, চাকরিতে পুনর্বহাল, একই সঙ্গে পুনর্বাসন, এই দাবিগুলিতে আন্দোলন শুরু হয়েছে। শাহবাগ ছিল, সেখান থেকে শহীদ মিনারে গেছে। দাবিগুলির বিষয়ে আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। তার আগে আমি এই বিষয়ে আমাদের দর্শক শ্রোতারা জানেন, তারপরে একটু স্মৃতিটা ঝালাই করছি। পৃথিবীর ইতিহাসে এক জায়গায় এতগুলো মিলিটারি অফিসার মারা গেছে এরকম কোনো নজির নাই। লিবারেশন ওয়ারে 266 দিনে আমাদের মারা গেছিল 55 জন। তার ভিতরে সড়ক দুর্ঘটনায় নিহত, যেমন মেজর নাজমুল সড়ক দুর্ঘটনায় মারা গেছিলেন। এবং এখানে আমি অ্যাজ মিলিটারি ম্যান, আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার যদি কোনো সহযোদ্ধা কোনো জায়গায় বিপদে পড়ে, তাকে রেস্কিউ করাটা হচ্ছে ফরজ। ইট ডাজ নট রিকোয়ার এনিবডিজ অ্যাপ্রুভাল। তো দুর্ভাগ্যবশত আমাদের এই অফিসারদের জন্য, আমার নিজের অনেক ঘনিষ্ঠ অফিসার ওখানে মারা গেছে, কিন্তু সেটা হয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা দিক। তদন্ত কাজ, আমি একটা তদন্ত দেখার সুযোগ হয়েছিল, সেটা অনলাইনেও আসছিল। সেই তদন্ত কাজগুলো যখন বিগত সরকারের সময় হয়েছে, তখন এই বলছে কি, তারা নিজের দায়িত্ব শেষ করছে, এইভাবে অধিকতর তদন্তের জন্য সুপারিশ করা হলো, এবং সে অধিকতর তদন্ত আর হয়নি। তো এখন যেটা হয়েছে, এখন নতুন সরকার মানে কমিশন করছে। কমিশন তো ইনকোয়ারির থেকে এটা অনেক পাওয়ারফুল, তাদের অনেক লিগাল বেজ আছে। এবং মেজর জেনারেল ফজলুর রহমান আছেন, ওনার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে উনি বিডিআর ডিজি ছিলেন, সুতরাং ওনার ইন্টারনাল অনেক কিছু জানার সুযোগ আছে। এবং তার সাথে যে সমস্ত অফিসারদেরকে দেওয়া হয়েছে আমি তাদেরকে চিনি। ইভেন পুলিশের যিনি ডিআইজি অবসরপ্রাপ্ত, আমি তাকে চিনি। ভেরি কেপেবল ম্যান। এবং আমার মনে হয় যে তারা একটা ভালো তদন্ত উপহার দিতে পারবে আমাদেরকে। এখন আসছে যারা বিডিআর এর এখন যারা জেল হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে, এরা মনে করছে যে আসলে তখন তো আব্দুল কাহার আখন্দ তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সেটা হচ্ছে যে উদ্দেশ্য সার্ভ করবে সেরকম করে তো তদন্ত টিম করা হয়েছে। এবং আমাদের এমনকি সামরিক অফিসারদের মধ্যে কেউ কেউ ওই সময়
সরকারকে সুবিধা দিয়ে, মানে সরকার যে লাইনে চাচ্ছে সেই লাইনে কথা বলে কাজ করে তারাও কিন্তু অনেকভাবে লাভবান হয়েছে। এটা কি সত্যি কথা? এটা সত্যি কথা, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এটা সাধারণত হওয়া উচিত না। আমার কমরেডের রক্তের উপরে দাঁড়ায় আমার সুবিধার জন্য আমি এই ধরনের কম্প্রোমাইজ করতে পারি না, কিন্তু দুর্ভাগ্যজনক এটা হয়েছে। কারণ এটা আমার মনে হলো, এটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে আমাদের তো আবার একটু ইতিহাস আছে। মীর জাফর, যদিও মীর জাফর মুসলমান নামটা বলে সামনে আসে, মানে উমিচাঁদ আর রায়বল্লভ, জগৎ শেঠ, এদের নামগুলো আসে না। এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা। তো এখন এরা যেটা করছে, আমি যেটা অনুধাবন করি সেটা হচ্ছে তারা তো কিছুটা দণ্ড তারা পেয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে। নতুন তদন্তে তাদের হয়তো একটু চাপ দেওয়ার জন্যে যে তারা হয়তো অনেকেই হয়তো খালাস পেতে পারে, তো সেটাকে নিয়ে আসছে। আর একটা জিনিস, এই বর্তমান সরকারের সময়ে একটা জিনিস খুব ভালো হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়ার যে পাহাড় থেকে পর্বত হয়ে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা থেকে এভারেস্ট হয়ে যাচ্ছে। তো সেরকম একটা মানে আমি বলবো যে সেরকম একটা ক্ষেত্র, এটা দাবি আদায় বা দাবি উপস্থাপনের একটা উর্বর সময় বলতে পারেন আপনি। জি, আসাদুজ্জামান রিপন, দাবি দেওয়ার কথা বলা হচ্ছিল এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন চাকরিজীবী যারা চাকরি চলে গিয়েছিল বা বিভিন্ন কর্পোরেশনের লোকজন কিন্তু টানা আন্দোলন করে আসছিল। মাঝখানে কিছু কমেছে, এখন আবার একই জিনিস চলছে। এটা কি রাজনৈতিক সরকার না থাকার কারণে কিনা? আপনি সার্টেনলি আপনি যেটা বলেছেন সেটা ঠিক, আর তারপর ওই কারণেই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বারবার শুধু তত্ত্বাবধায়ক নাম চলে আসে আমার, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে মন খুলে কথা বলুন, প্রাণ খুলে কথা বলুন। তো সবাই মন খুলে এবং প্রাণ খুলে কথা বলতে যে দফা দাবি যত মনে আসে প্রাণ খুলে তারা বলছেন। এখন এই ক্ষেত্রে তারা যেটা বলতে পারতেন, মানে যেটা আমার সাজেশন তাদের জন্য, যে তারা বলতে পারতেন যে আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা তোমার এই বিষয়গুলো দেখার দায়িত্ব আমার না। আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে যে একটা সংকট তৈরি হচ্ছে, সংকটটা মূলত রাজনৈতিক, সংকটটা মূলত হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। বাংলাদেশে যদি একটি সহি নির্বাচন যদি হতো গত 15 বছর ধরে, এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি সরকারের পরিবর্তন ঘটতো এবং জনগণ যদি নির্বাচিত করতে পারবেন এবং নামাতে পারতেন, এটা ট্রেডিশন যদি মানে প্রকৃতপক্ষে একটা ঋদ্ধ ব্যবস্থার কথা বলতে চাই, তাহলে যেটা হতো কি, তাহলে পলিটিশিয়ানরা বা পলিটিক্যাল পার্টিরা মিন হোয়াইল অ্যাকাউন্টেবল হয়ে যেতে পারতেন। গত 15 বছর তো আমরা আগাইনি, পেছালাম। আপনার কমিটি সিস্টেমটা, কমিটি ব্যাপারগুলো হতে পারতো, মানে কমিটি বলতে পার্লামেন্টারি কমিটিগুলোর কথা বলছি, তো অনেক কিছু হতে পারতো। সুতরাং এই সরকার তো নিজেরা মানে সংস্কারের কথা বলছেন, ভালো কথা, এবং তারপর আবার কথা তুলেছেন বড় সংস্কার এবং ছোট সংস্কার। বড় সংস্কার কোনটা এবং ছোট সংস্কার কোনটা, এটা তো আমি বুঝলাম না। হ্যাঁ, তো এখানে একজন সংস্কার কমিশনের আছেন, মাননীয় কমিশনার আছেন বোধ হয়, তাই না, সদস্য হোয়াট এভার। তো তিনি বলতে পারবেন বড় সংস্কারটা কি আর ছোট সংস্কার কি। আজকে যেমন ধরুন IMF এর চাপে পড়ে আপনার ভ্যাট ট্যাক্স বাড়ানোর ব্যাপারে প্রজ্ঞাপন দুটো জারি হয়ে গেছে। এই দুটো প্রজ্ঞাপন জারি করতে কিন্তু আপনার 6 মাস 9 মাস লাগে না, কোনো সংস্কারও লাগে নাই, সংস্কার কমিশন রিপোর্ট লাগে নাই, জাস্ট প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করছেন, দুটো অর্ডিন্যান্স জারি করেছেন। আমি আজকে মাদারীপুরে আমাদের পার্টির ডিস্ট্রিক্ট কাউন্সিলের একটা প্রিপারেটরি মিটিং ছিল, সেখানে একেবারে ইউনিয়ন পর্যায়ে শুরু করে বিভিন্ন প্রতিনিধিরা ছিলেন। সেখানে আমি একটা কথা বললাম যে হোয়াট এভার দ্য রিফর্ম আইডিয়াস, এই রিফর্ম আইডিয়াসগুলো এক জায়গায় প্লেস করার পরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন এগুলো ভালো না মন্দ। যদি বলেন যে ভালো, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে একটা ওয়াদা নেন, প্রতিশ্রুতি নেন। তারা বলবেন যে আমরা নির্বাচিত হলে আমরা এগুলোকে প্রতিশ্রুতি দেব, আমরা বাস্তবায়ন করব। ওয়েল, সেই অনুযায়ী আপনি একটা কি বলে আপনার অর্ডিন্যান্স জারি করে দেন প্রেসিডেন্টকে দিয়ে। এটা করতে কি বড় সংস্কারের আইডিয়াও যদি আপনি করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন, এবং সেই অনুযায়ী যদি আপনি অর্ডিন্যান্স করেন, তার জন্য কি 3 মাসের বেশি সময় লাগার কথা না। আপনি নির্বাচিত হওয়ার পর যদি নির্বাচিত সরকার যদি সেগুলো যদি এন্ডোর্স না করে, অর্থাৎ পাস না করে, তাহলে দে উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল।
তারা জনগণের কাছে হবে, মানে জবাবদিহিতার মধ্যে পড়বে। তখন জনগণ বলবে যে এই কথাগুলো তো আপনারা বলছিলেন যে আপনারা পালন করবেন, আপনারা এইভাবে নির্বাচন করবেন, এইটা করবেন, ওইটা করবেন, সব তো বলছিলেন, তা আপনারা এখন করছেন না কেন? তাহলে তাহলে আপনি ভালো কাজ করছেন। জনগণ কিন্তু তাদের কাছে মুখ ফিরিয়ে নেবে। খুবই খুবই মানে সত্য কথা। আমরা কি দেখেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে লাস্ট যে আপনার মিলিটারি কন্ট্রোল যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, তারা অনেকগুলো আপনার করেছেন, অর্ডিন্যান্স জারি করেছিলেন। শেখ হাসিনার সরকার সেই অর্ডিন্যান্সগুলোর মানে 1/3 রেখে প্রায় 2/3 বাতিল করে দিয়েছিলেন। তাহলে সংস্কার যে করবেন, সংস্কার করার পর তো আলটিমেটলি এইগুলো কনসেনসাসের, তারাও তো সরকারও বলেছেন যে এটা ঐক্যমতের ভিত্তিতে আমরা মানে কাজ করব। আমার বক্তব্য হচ্ছে যেটা আপনি বলছেন দাবি দফার কথা বললেন, অনেক দাবি দফা দেখছি এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য বলছি যে সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। পলিটিক্যাল পার্টিসগুলো সরকারের পক্ষে আছে, ওদের পক্ষে তো যায়নি। একটা কথাই তো বলতে পারতো, দিস ইজ নট আওয়ার ডিউটি। নির্বাচিত সরকার আসবে, তোমাদের দফা দাবিগুলো তারা বিবেচনা করবেন, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে খাদে পড়ে গেছিল দেশটা, এখান থেকে আমরা রেস্কিউ করছি, আমরা একটা সঠিক নির্বাচনটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করার মানে ব্যবস্থা করছি। মোটা দাগে আপনার যাবতীয় যা সংস্কার করা দরকার সব লাইনে লাইনে লেখেন। কতটা লিখবেন? 1001টা সংস্কার করেন। 1001টা সংস্কারের জন্য আইন বানান। বিজ্ঞ আইন উপদেষ্টা আছেন না একজন, তো এইটা তো উনি তো অনেক পণ্ডিত মানে প্রজ্ঞাবান মানুষ, তার জন্য তো 3 মাসের বেশি এগুলোকে মানে আপনার অর্ডিন্যান্স তৈরি করার জন্য খুব বেশি কষ্ট হওয়ার কথা না। বাংলাদেশে তো কোনো এমপি আইন তৈরি করে না, যদিও বলে যে আপনার মানে আইন প্রণেতা। আইন প্রণেতা তো বেসিক্যালি সচিবালয়ে বসা থাকে, মানে উপসচিব, মানে যাদেরকে আপনার লেজিসলেটিভ ড্রাফটিং উইং বলে, তারা করে। আর তারপরে কথিত আইন প্রণেতারা শুধু হা জয়যুক্ত করে, এবং তার দল যদি না চায় তাহলে না জয়যুক্ত করে, এই তো তাদের কাজ। এখন এই জায়গাগুলোকে আমরা, এই জায়গায় তো সংস্কার দরকার। তাহলে আপনি যদি হা জয়যুক্ত, এরা যদি আইন প্রণয়ন করতে না পারে, বিকজ তাদের সেই নলেজ নাই, তাহলে কোন জাতীয় লোকরা আইন প্রণয়ন করতে পারে? যদি নামটা বলেন আইন প্রণেতা, যদি বলতে পছন্দ করেন, এবং সংস্কারের লোকেরাও, তাহলে আইন প্রণয়ন করার সক্ষমতা সম্পন্ন সক্ষম লোকগুলো যাতে পার্লামেন্টে আসতে পারে তার ব্যবস্থা করেন। তো বদি সদি কদু টাইপের লোককে আপনি পার্লামেন্টে পাঠান কেন, বা আসার ব্যবস্থা করেন কেন? দরকার তো ছিল না। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই বড় সংস্কার, ছোট সংস্কার, এই সমস্ত বাকওয়াস কথাবার্তা বাদ দিয়ে যত ধরনের সংস্কার সব লেখেন, লিখে তারপরে পলিটিক্যাল পার্টিকে বলেন যে এগুলো ভালো, যে পলিটিক্যাল পার্টিকে বলতে পারবে পাবলিকলি যে এগুলো খারাপ, বলে তাহলে আপনারা পাবলিকলি কমিট করেন যে আমরা ক্ষমতায় গেলে, আমার দল নির্বাচিত হলে আমরা এগুলো করব, সংসদে পাশ করব। সংসদে পাশ করলে তো আপনি এমনিও করতে পারবেন না, বাস্তব কথা। এই যে আজকে পিএসসিতে দেখেন, আমাকে একটু সময় দিন, পিএসসিতে আপনার পিএসসির মেম্বারদের শপথ স্থগিত হয়ে গেল, কারণ ওখানে স্বৈরাচারের সহযোগী অথবা তাদের মানে সমর্থক লোকজন পিএসসিতে অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়োগ করে তো আপনি একটা আইন করতে পারতেন। বিচারপতি নিয়োগ করার জন্য আপনি আইন করার কথা তো সংবিধানে লেখা আছে, আপনি করলেন না। আপনি আপনার কি বলে নির্বাচন কমিশন, হাসিনার সমালোচনা করলাম, তার তথাকথিত সার্চ কমিটির মধ্য দিয়ে তো আমরা নানান জাতীয় মালদেরকে দেখলাম তো যে এই সমস্ত মালেরা আপনার নির্বাচন কমিশনার হয়েছিলেন কোন শ্রেণীর লোকজন। ফাইন, তাহলে আপনি হাসিনার পদাঙ্ক অনুসরণ করলেন, সেম ওয়েতে আপনি 23 জন বিচারকের কথাটা আমি অনেকবার বলছি, কিন্তু বারবার বলতে হবে যাতে করে এই সরকারে একটু লজ্জা শরম হয় যে এই যে 23 জন 21 জন বিচারক নিয়োগ করলেন, এর মধ্যে এমন বিচারকও আছে যেগুলো সত্যি সত্যি যদি আমার দল যদি ইলেক্টেড হয়, আমাদের তাদেরকে রেগুলারাইজ করে ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে দেখা গেল 10 বছর একটা কথা আছে, 10 বছর তিনি আইন পেশায় থাকবেন, হাইকোর্টে এনরোলমেন্টের পর ইত্যাদি ইত্যাদি। দেখা গেল 10 বছর তিনি এনরোল করেছেন, তিনি পেশায় ছিলেন না। তো এই জাতীয় লোকজনকে কি আমাদের পক্ষে আপনার মানে বিচারক করা যাবে? সংস্কার কমিশনের মানে কমিশনার সাহেব আছেন বা সদস্য সাহেব আছেন, ওনারকে বলতে চাই যে হয়তো ওনার ডিপার্টমেন্টের মধ্যে পড়বে কিনা আমি জানি না। হ্যাঁ, তো এই জাতীয় জিনিসগুলোকে তো একটু খেয়াল করতে হবে যে কোন বিষয়গুলো আপনার আসলে জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এগুলো থাকা উচিত না। তো সরকারের উচিত হবে যে আপনার তার এজেন্ডা অনেক না বাড়িয়ে, যেমন আজকে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে স্থানীয় সরকারের কথাও জনগণ ভাবছে। আরেকটা কথা, এই যে মানে এখানে মাননীয় একজন সদস্য আছেন সংস্কার কমিশনের, ওনাদের ওখানে মিটিংয়ে যা যা আলোচনা হয়, ওনাদের কোনো কমিশনের চেয়ারম্যান তারা এসে বাইরে আলোচনা করেন,
আমরা জানলাম না, মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হলো না, প্রধান উপদেষ্টা একটা রিপোর্ট পেশ হলো না, অথচ কি 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 জিনিস প্রপোজাল আসছে সেই প্রপোজালগুলো নিয়ে তো বাইরে আলোচনা করে নিউজ করার কোনো দরকার ছিল না। ফলে এর মধ্যে যে হয় একটা কথিত মানে মানে কনসেনসাস ডেভেলপ করবে, নতুবা এটার বিরোধিতা আসবে। আমরা খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই, পতিত স্বৈরাচারের কোনো এলিমেন্ট নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করার আকাঙ্ক্ষা তৈরি হয় কারুর, তাহলে কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে সেটার জবাব দেবো। এক, দুই নম্বর হচ্ছে পতিত স্বৈরাচারের মালদেরকে নিয়ে যদি আবার ওই মানে এই নির্বাচন করানোর নাম দিয়ে, স্থানীয় সরকার নির্বাচনের নাম দিয়ে তাদেরকে পুনর্বাসিত করা, অথবা তাদেরকে প্রশাসক বানানোর যদি মানে শূন্য আসনগুলোতে চেয়ারম্যান খালি আছে না ইউনিয়ন পরিষদে, মানে বিভিন্ন জায়গায় এইসব ধান্দা যদি থাকে, ধান্দা মাথা থেকে ফেলে দেওয়ার জন্য বলে দেবো। আদারওয়াইজ আমাদের কিন্তু এটার জন্য এই পতিত আওয়ামী লীগের পতিত মালদের পুনর্বাসন করার বিরুদ্ধে আমাদের কিন্তু বড় মাপের আন্দোলন করতে, কারণ এই জন্য মানুষ জীবন দেয় নাই, এই জন্য 20,000 মানুষ আপনার মানে আহত হয়নি। এগুলো সরকারকে একটু মনে রাখতে হবে। প্রিন্স, আন্দোলনের কথা চলে আসছে, কিন্তু আন্দোলনের কথা চলে আসছে, রাজনীতিবিদরা এর মধ্যে এই বিষয়গুলো ভাবছে। আপনারা কি ভাবছেন? যে বিষয়টা আলোচনা হচ্ছিল, এই মাত্র একটি সংবাদ এসেছে, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন হয়েছে। দাম বাড়বে, টিস্যু, সফট ড্রিঙ্কস, কাপড়, ফল, ইন্টারনেট, মোবাইলে কথা বলা, ভ্রমণ, রেস্তোরাঁয় খাওয়া টাওয়া সহ বেশ কিছু জিনিস বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যদিও উপদেষ্টা নিজেই বলছেন যে মানে বিগত দিনের কথাগুলি আমরা এখন শুনছি যে রাতারাতি সম্ভব না, বা চাইলেই সম্ভব না, আরও নানা বিশেষায়িত করা হচ্ছে। এখন এটি আবার নতুন করে কতটা ধাক্কা দিচ্ছে? আচ্ছা, আমি এই প্রশ্নটা তো খুবই জরুরি, তার আগে একটু প্রভুক্ত হয়ে আগের কথার দিয়ে একটা কথা একটু বলি। সেটা হচ্ছে কি, আপনি আমার দেখা, আমি সময় নাই কারণ আমি ভাবছিলাম যে এটাই বেশি বলা যাবে, দরকার নাই, যে অনেক দিন ধরে দেখবেন যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসন আমলে জনগণ কিন্তু তার কথাটা বলতে পারে নাই, এটা একটা নিয়ম মতো হয় নাই। এবং আমরা এক সময় যে আন্দোলনটা তো থাকবে, এটা মনে রাখতে হবে যে আন্দোলন থাকবে, ন্যায্য দাবিতে একটা নিয়ম মতো আন্দোলন হবে, আবার সরকার না মানলে সহিংসতা নানা ধরনের ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। এর থেকে মানে অন্য কোনো পথ কিন্তু নাই দুনিয়াতে, এটা মনে রাখতে হবে। কিন্তু ওই সময় ইন্টারেস্টিং, আমরা কতগুলো খবর দেখলাম। প্রথম দিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটা আন্দোলনের ধারা ছিল, পরে এসে ভাবটা এরকমের হলো, দেখবেন শেখ হাসিনার ছবি, জয়ের ছবি, বঙ্গবন্ধুর ছবি, এইটা দিয়েই আন্দোলন। ওইটার পর একটা দাঁড়ালো, কোনোভাবে যদি শেখ হাসিনা আমাদের কথা জানতে পারে তাহলে যেন চলে আসে, মানে আন্দোলনের তরিকাটাই পাল্টে গেছিল। আমি আর গেলাম না। এইবারও প্রথম দিকে হলো মনে করছে যে এই সরকার কিছু বললে হবে, কারণ ছাত্ররা উঠে গেল এই 18 তলায় সিঁড়ি বেয়ে, সাথে সাথে সব দাবি মেনে নেওয়া হইলো। তো এই ঘটনা বলেই তো এই প্রভোগ করেছে। উচিত ছিল, রিপন ভাই একটা আইডিয়া বলেছেন, ওইটাও করা যেত। উচিত ছিল যে ঠিক আছে, আমরা এটা গভর্নমেন্ট না, আমরা দরকার হলে একটা টিম গঠন করে দিলাম, আপনার ন্যায্যতা থাকলে দেন, তারা একটা সুপারিশ করে যাবে। এইরকম একটা জায়গায় যায়নি, সুতরাং এই ঘটনাগুলো কিন্তু চলতে থাকবে আমি দেখি, এবং এটা নানা ধরনের এনার্জিও তৈরি করতে পারে। এবং এটা মনে রেখেই আমার মনে হয় সরকারকে এখানে ডিল করা দরকার। এখন যেটা বললেন এটা খুবই গুরুতর প্রশ্ন। আজকে দেখলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা, সে কি বললো যে আমার কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নেই। আমি বলি, আমি কথাটা বলতে চাই, আমি এটা বলছি, আমি বরঞ্চ আজকে এইটা বলছি, হ্যাঁ ওনার হাতে যে আলাউদ্দিনের চেরাগ আছে সেইটা দিয়ে এই সমস্যার সমাধান নাই। কে বলছে? ওনার প্রতিষ্ঠান চালায়নি, বাংলাদেশে পাটকল, বাংলাদেশে ধ্বংস হলো, ইন্ডিয়াতে গড়ে উঠলো ওই IMF ওয়ার্ল্ড ব্যাংকের চাপে, মনে রাখবেন। এবং এগুলো আমাদেরই দেশের শ্রমিক বন্ধুরা তারা প্রমাণ করলেন, বললেন যে যদি মেশিনারিজ আধুনিকায়ন করা যায় তাহলে এটা ভালোভাবে চালানো সম্ভব। এমনকি চীন, তারা এসে দায়িত্ব নিল যে আমাদেরকে যদি এইভাবে এটা মেশিনারিজ করতে দেওয়া হয়, আমরা জিনিসপত্র কিনে টিনে এটা কিভাবে করবো, এটাই নজর দেওয়া হলো না। কিন্তু ভারতে চললো আর আমাদের প্রাইভেটগুলো চললো। উনি এই যে বাণিজ্য মন্ত্রী, উনি তো একটা প্রাইভেট ওনার কোম্পানির জায়গা, ওইখানে শ্রমিক জুট মিল আছে, আধুনিক মেশিনারিজ উৎপাদন ভালো, এটা কারেক্ট, কিন্তু শ্রমিক শোষণ চরম। তো উনার হাতে তো আলাউদ্দিনের চেরাগ হচ্ছে শ্রমিক শোষণ করা। তো ওনার মতো মানুষকে এই যে দায়িত্ব দিয়েছে, এর আগে খাদ্যমন্ত্রী ছিল চাতাল মালিক, যা করেছে তো ওনার হাতে তো এই ঘটনাগুলো হবে। তো এখন এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি যদি পুরো ব্যবস্থার বদলে, এত সংস্কার, বাজার ব্যবস্থা সংস্কারের তো উনি হাতে দিলেন না, হাত না দিয়ে যদি শেখ হাসিনার ওই আইডিয়াতে বাজার চালাইতে চান, যা হওয়ার তাই হবে। আপনি দেখেন উৎপাদিত পণ্য এবার উৎপাদন খরচ বেড়ে গেছে, সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে,
পানি বিদ্যুতের দাম বাড়ছে, সেটা একটা। আপনার চাঁদাবাজি আছে, আমরা অনেকদিন বলছি উৎপাদক সমবায় ক্রেতা সমবায় করতে হবে, তা ওনারা করেন নাই। আমরা বলেছি সিন্ডিকেট ভেঙে আপনারা এটা রেশনিং এর জায়গা এটা ভালোভাবে এটা করেন, মানে বিকল্প জায়গাটা দেন। আজকে দেখলাম আগে যে 1 কোটি মানুষকে যেটা দেওয়া হতো আপনার সেইখানেও 43 লক্ষ মানুষকে কম দেওয়া হবে। আপনি তার মানে আমি বলছি যে পুরো সিস্টেমটাই তারা যা করছে নতুন সংকট তৈরি করছে। আর ওনারা শুনছে কার কথা? এ কথাও কিন্তু একটু আগে হয়েছে, আমাদের জনগণের কথা না শুনে ওয়ার্ল্ড ব্যাংক IMF সেই কথা শুনছে, তারা যা বলছে তাই। এবং এইটা জনজীবনে তো প্রচন্ড দুর্ভোগ ডেকে আনবে। আমি দেখলাম একজন মন্ত্রী উপদেষ্টা তিনি বলেছেন যে না, এই ধরনের দাম বৃদ্ধি হলে জনজীবনের সংকট বাড়বে না। তার মানে তো দেখি একই ল্যাঙ্গুয়েজ, শাসক শ্রেণীর যে ল্যাঙ্গুয়েজ এটাই। সুতরাং এইটা কিন্তু আমি আশাও করছি না তাদের কাছে। আমাদের জনসভা ছিল 3 তারিখে, সেখানে পরিষ্কার বলেছি অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে আমরা এত আশা করছি না। তার দরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সময় তার যে সুনির্দিষ্ট কাজ, যে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া আর বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কি কি সংস্কার করা দরকার ঐক্যমত্য করে যতটুকু পারেন এই সময় দ্রুত সেইটাকে সূচনা করে দেওয়া। আর রাজনৈতিক দলগুলো কিভাবে করবে, আমরা একটা কি বলে ওত নিলেই সব রক্ষা হবে এমন না, কিন্তু ছেড়ে দিতে হবে জনগণের উপরে। এই ছাড়া তো আর কোনো নতুন আবিষ্কার পৃথিবীতে নাই। এই কাজ করা দরকার। আমি শুধু এই কথা বলি, সরকারকে আমি আশা করব এই জায়গায় তার শুভবুদ্ধির উদয় হইতে হবে। জনগণের এমনি আয় কিন্তু কমে গেছে, সেই আয় কিন্তু বাড়ে নাই বাস্তব কারণে। কর্মহীন মানুষের সংখ্যা কিন্তু নানাভাবে বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। 2025 সাল অর্থনীতিতে একটা বড় সংকট দেখা দেবে, এটা পুরনো কথা কিন্তু নতুন কিছু না। সেই জায়গায় এই ধরনের মূল্যবৃদ্ধি বড় সংকটে নিয়ে আসবে। শিল্পে আপনি গ্যাসের দাম বাড়াচ্ছেন, তা শিল্প মানে কি ডমিনো এফেক্ট সব জায়গায় আসে না? সরকার এইখান থেকে সরে আসা খুব জরুরি। যদি না হয় তাহলে আন্দোলন, যেমন আমাদের দল, আমরা কিন্তু অলরেডি 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দেশব্যাপী একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা গণতন্ত্র অভিযাত্রা নাম দিয়েছি। কিন্তু এই জিনিসপত্রের দাম দেখলে ওই গণতন্ত্র অভিযাত্রার সাথে কিন্তু অন্য শব্দ যোগ করতে হবে, উপায় থাকবে না। কারণ এই কথা একাদিন বলছি, আমি জানি না ওই ভাইদের কি অভিজ্ঞতা। এই যে টেলিভিশনে যদি জনগণের কথা যখন এজেন্ডা না থাকলে বলতে পারি না, রাস্তায় কিন্তু লোকজন বলে ব্যাপার কি রে ভাই, টেলিভিশনে তো দেখি পুরনো কথাই বলেন, আমাদের কথা তো বলেন না। গ্রামে এই সংকট কিন্তু আরো বেশি। সুতরাং এই দেখছি যে মূল্যবৃদ্ধির যে ধারা এই সরকার করছে, সেই পুরনো ধারা একেবারেই পুরো জিনিসটাকেই কিন্তু নতুন সংকট তৈরি করবে। সুতরাং তার সামনে জরুরি ব্যাপার যে ভাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার মেলা কিছু করতে পারবো না, আমরা আসল সমস্যা সমাধানের জন্য একটা নির্বাচিত সরকারতে কিভাবে তুলে ধরতে পারি সেই কাজটা করা জরুরি বলেই আমার মনে হয়। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে ইঙ্গিত করে বেশ কয়েকটি প্রশ্ন আসুজ্জামান রিপন করেছেন। বড় সংস্কার কোনটি, ছোট সংস্কার কোনটি? আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনে কি সকল সংকটের সমাধান কিনা, আর ক্ষমতার পরিবর্তন হলে সমস্যার সমাধান কেটে যাবে কিনা, আপনার অভিজ্ঞতা? নির্বাচন সকল সমস্যার সমাধান না, তবে নির্বাচন অনেক সমস্যার সমাধান ফর শিওর। এটা নিয়ে মানে একেবারে রীতিমতো যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমি সব কিছু, এমনকি আমি দ্রব্যমূল্য নিয়েও কয়েকটা কথা একটু বলতে চাই। যে ভ্যাট বাড়ানো, রিপোর্ট ভাই যেটা বললেন, বড় সংস্কার ছোট সংস্কার, বড় ছোট মানে ব্যাপার হচ্ছে যে আমরা আসলে সরকার বলছে না বড় মানে বেশি না, সরকার বেশি না না বড় ছোট বলেনি, সরকার বলেছে ন্যূনতম সংস্কার, বড় সংস্কার না, এই শব্দ বলছে আজকে বলেছে আচ্ছা আচ্ছা খুবই হাস্যকর শব্দ কিন্তু বলেছে সেটা। মানে ব্যাপারটা হচ্ছে একটা যে কোনো, যেমন ধরুন আমরা নির্বাচন সংস্কার কমিশনের কথা যদি বলি, আমাদের তো একটা নির্বাচন এক মানে স্ট্যান্ডার্ড বা মানের তো শেষ নেই। তো আমরা যখন কাজটা করছি, আমরা চেষ্টা করছি আরো বহু বছর আমাদের নির্বাচনটা যাতে মানুষের কাছে মানুষের প্রয়োজন ফুলফিল করে। আবার সবগুলো আমরাও মনে করি না যেটা এই নির্বাচনে এগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব, এটা হবে না আসলে। সো কিছু কিছু জিনিস এখন হতে পারে, কিছু জিনিস মিড টার্মে, কিছু জিনিস লং টার্মে এরকম হতে পারে। এবং আমি একমত রিপন ভাইয়ের সাথে যে আসলে আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনি এখন শুনলো কোনো একদিন ক্ষমতায় গিয়ে নাও শুনতে পারে, তো ভেরি মাচ পসিবল। এই যে 1/11 কথা আছে, 1/3 অফ দ্য অর্ডিন্যান্সেস আইনে পরিণত হয়েছে। আপনি এখন অর্ডিন্যান্স দিলেও তো এটা পার্লামেন্ট আসলে সেটাকে আইনে কনভার্ট করতে হবে। এমনকি 50টা মানে 150টার মধ্যে 50টার মতো করেছে, 50টাও হুবহু করে নাই, ওর মধ্যেও তারা পরিবর্তন করেছে। আপনি কি করবেন? পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসটাও আসলে আপনি যদি যারা স্টেক হোল্ডার্স আছে তারা যদি পছন্দ না করে, হবে না। আমি এটার সাথে একমত পোষণ করি। এবং আমি আবার সরকারও যে খুব দ্বিমত করছে তা না। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যদি সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য না হয় উনি নির্বাচন দিয়ে দেবেন।
বলেছেন, কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন। সুতরাং এর মধ্যে খুব মেজর প্রবলেম আছে বলে আমি মনে করি না। কিন্তু যে প্রশ্ন করছেন নির্বাচন, মানে অনেকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের তো অনেক স্বপ্ন ছিল, বাংলাদেশটাকে এটা করবো ওটা করবো, অনেকের মধ্যে হতাশা দেখি। মানে প্রায় বিভিন্ন টক শোতে আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির অনেকেই আমার সাথে যখন থাকেন তারা ফ্রাস্ট্রেশন দেখান। আমি তখন তাদেরকে একটা কথা বলি, এটা এখানে আবার বলছি, সেটা হলো আমি ফ্রাস্ট্রেটেড হই না, কারণ আমি খুব বেশি এক্সপেক্টই করি নাই। আর নাম্বার 2, আমরা কিছু হয় নাই মনে করছি, এটা একেবারেই ভুল কথা। শেখ হাসিনা পালিয়েছেন এবং বাংলাদেশ একটা ইলেকট্রাল ডেমোক্রেসিতে ঢুকছে, এটা আমাদের অনেক সমস্যার সমাধান করবে। আমরা এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপি সহ এমনকি আওয়ামী লীগও, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে ও তত্ত্বাবধায়ক সরকার চাইবে, এবং আমরা যদি একটার পর একটা টার্ম চেঞ্জ করতে পারি। রিপন ভাই নিজে বললেন, উনি একটা খুব বড় দলের খুব বড় নেতা, উনি কমিটমেন্ট করলেন আমরা এই সংস্কার করবো, করবে না আমরা শোরগোল করবো, তো আমরা চেঁচামেচি করবো, তো যে আপনার মিথ্যা কথা বলছেন। উনি সবকিছু করতে ভয় পাবেন, কারণ ওনাকে 5 বছর পর মানুষের কাছে আসলে আবার যেতে হবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইনফ্যাক্ট এগুলো শুনতে খুব সহজ তত্ত্ব মনে হয়, কিন্তু এটা রীতিমতো এখন নোবেল পেয়েছে। বিখ্যাত বই ওয়াই নেশনস ফেল এর যে 2 রাইটার ড্যারন অ্যাসেমাগ্লো এবং জেমস রবিনসন, 16 সালে তাদের বইটা বেরিয়েছিল, অনেকবার এই বইটা থেকে কোট করেছি। মজার ব্যাপার, গত বছর তারা নোবেল পেয়েছেন এটার জন্য। তারা একটা স্টেটের ইনস্টিটিউটগুলোকে ইনক্লুসিভ আর এক্সট্রাকটিভে ভাগ করছেন। মানে ইনক্লুসিভ হচ্ছে সেখানে সব মানুষকে একত্র করে সবার বেনিফিট নিশ্চিত করে কিছু দেশের ইনস্টিটিউট, আর কিছু দেশের ইনস্টিটিউট আছে যেগুলো এক্সট্রাকটিভ, আপনার আমার থেকে নিয়ে এক্সট্রাক্ট করে কিছু লোকের হাতে তুলে দেয়। আমরা শেখ হাসিনার সময় ওই রকম ছিলাম। তো ইনক্লুসিভ ইনস্টিটিউট কীভাবে তৈরি হয়, খুব চমৎকারভাবে ওনারা একটা বিখ্যাত দেশের উদাহরণ, এই দেশটা প্রচুর আলোচিত হয়, সাব সাহারান আফ্রিকার বতসোয়ানা, এই দেশটার করাপশন ইন্ডেক্স বলেন, এই দেশটা বিচারে সব র্যাঙ্কিংয়ে ইউরোপের মানের কাছাকাছি। তাদের মাথাপিছু ইনকাম আমাদের 3 গুণের বেশি, অথচ ওদের 200 গ্র্যাজুয়েট ছিল যে ওই দেশ যখন স্বাধীন হয়, 200 গ্র্যাজুয়েট অনলি। সেই দেশটা আজকে এই জায়গায় পৌঁছেছে। তারা দেখলেন যে তারা নির্বাচনটা ঠিকঠাক মতো, আরও ফ্যাক্টরস আছে, কিন্তু নির্বাচনটা তাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। সো নির্বাচন যদি হতে থাকে এটাই ডেটারেন্ট হিসাবে কাজ করবে এবং আপনার অনেক সমস্যার সমাধানও করে দেবে, করতে বাধ্য। দের ইজ নো আদার অল্টারনেটিভ। সেই জন্য আমি মনে করি শেখ হাসিনার পতনের পর আমরা যতটুকুও পাচ্ছি সেটা আমাদেরকে খুব সুন্দর পথে নিয়ে যাবে। আমরা 3টা 4টা 5টা নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে পারি, আপনি দেখেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, শিওর থাকেন। দ্রব্যমূল্যের 2টা কথা একটু যোগ করতে চাই। যেমন বলা হচ্ছে IMF এর শর্ত এবং তাদের ঋণ, আমি যদি এখন পাল্টা সরকারকে প্রশ্ন করি, তাদের তো আসলে খুব বেশি এখন আর সংকট নেই বলে তারাও দাবি করছেন, এবং এটা সত্য। আমাদের রিজার্ভের মানে ক্ষয় আগের তুলনায় কমেছে। মানে আগে তো মাসে গ্রসলি $1 বিলিয়ন করে রিজার্ভ কম ছিল, সেটা কমছে না অ্যাটলিস্ট, নাম্বার 1। এটার কারণও আছে অবশ্য, বাংলাদেশের অর্থনীতি কিন্তু স্থবির হয়ে গেছে, সেই কারণে আমাদের এখন এক ধরনের মন্দার মধ্যে ঢুকছি আমরা। সেই কারণে আমাদের যেহেতু ইম্পোর্ট কমে গেছে, সেই কারণে চাপ কম পড়ছে। কিন্তু যদি সেটাও হয়ে থাকে, IMF এর আপনি বার্গেইন করতে পারেন, আর বার্গেইন না করে যদি IMF এর লোন পরবর্তী কিস্তিগুলো আপনি না পান, আমি একবার হিসাব করে দেখিয়েছিলাম অনেক আগে, আমরা প্রথম দিকে $4.7 বিলিয়ন আপনি 3 বছরে পাবেন। আমাদের $4.7 বিলিয়ন 1 মাসের ইম্পোর্টের টাকাও না এখনো, এই পরিস্থিতির মধ্যেও না। তো এটা এত বড় টাকা না। আসলে আমি মনে করি প্রধান কারণ বলি, আপনি খেয়াল করেন কিছু কিছু জায়গায় ঔষধে ভ্যাট বাড়ানো হয়েছে, মোবাইল ফোনে কথা বলা, LPG, এই শীতকালে ঢাকা শহরে আমার পরিবারে, আমার বাসায় গ্যাসের চুলা জ্বলে না, আমার বাসায় গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হয়, লাইন আছে। সো এইরকম জিনিস, বিস্কুট, যে কোনো ধরনের রেস্টুরেন্ট, খেয়াল করুন, আমরা যদি বলি যে খুবই অভিজাত রেস্টুরেন্টে এটা হবে, ধরলাম যারা টাকাওয়ালা তারা দিবেন, যে কোনো রেস্টুরেন্টে আপনি ভ্যাট 5 থেকে 15% করে ফেলেছেন। ফলে আপনি সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করছেন। আসলে কারণটা আমি অনুমান করি, কারণ আসলে IMF এর প্রেসক্রিপশনের চাইতে বড় কারণ হচ্ছে সরকার ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে সিরিয়াসলি। এবং ভ্যাট কি সুবিধা, ভ্যাটের সুবিধা হচ্ছে আপনি সব লোকের কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন, এবং গরিবের উপর থেকে না টাকা বের করা সোজা। ইনকাম ট্যাক্স তো বাড়ানোর স্টেপ নিচ্ছেন না আপনি। আমরা চিরকাল এগুলো নিয়ে শোরগোল করেছি যখন বাজেট নিয়ে কথা বলতাম, যে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে অন্তত 50-50 ভাগ থাকা দরকার, কিন্তু না, আমাদের ডিরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স সহ ক্যাপিটাল গেইন ট্যাক্স এগুলো হচ্ছে 1/3, বাকি 2/3 বা তারও বেশি হচ্ছে এই ভ্যাট। গরিবের কাছ থেকে টাকা নেওয়া সহজ। আপনি যখন বিস্কুট কেনেন, একজন রিক্সাওয়ালা, গরিব রিক্সা চালক যখন বিস্কুট কেনেন আর সবচেয়ে ধনী যখন বিস্কুট কেনেন, একই সমান টাকা দেয়। এটা অন্যায় আসলে, কিন্তু যে বললাম তাদের টাকার সংকট আছে, তারা আসলে সেটার কারণেই এই কাজটা করছে বলে আমি মনে করি। এবং কখন করছেন? যখন ইনফ্লেশন ইজ ভেরি হাই, 10-এর মতো, এবং খাদ্যে ইনফ্লেশন হচ্ছে 12-13,
এটা আমরা আশা করি যে হিসাবটা এবার অন্তত ঠিকঠাক আছে। হিউজ। আপনি টিসিবির পেছনে, ট্রাকের পেছনে লাইন দেখুন প্রতিদিন। ওএমএস এর নতুন নতুন সেন্টার খুলছে, মানুষের অবস্থা, এবং ওএমএস এর দোকানের সামনেও প্রচুর লাইন। আমি এই জিনিসগুলো খুব খেয়াল করি। আমি মনে করি বাংলাদেশ চেনা যায় ওই জায়গাগুলোতে। ঠিক। লাইনের দৈর্ঘ্য এবং লাইনের মানুষের পোশাক। আপনি দেখবেন বহু মানুষের পোশাক দেখলে বুঝবেন যে এই মানুষটা এখানে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু উনি দাঁড়াচ্ছেন। 3 ঘন্টা দাঁড়িয়ে 300 টাকা কম দামে কিনতে পারবে, টিসিবির লাইনে উনি সেটা করছেন। সো এই সংকটের মধ্যে গেছে এবং একেবারেই অন্যায় হয়েছে, যে কোনো বিবেচনায় অন্যায় হয়েছে এটা। আশরাফুজ্জামান, আমরা আপনার কাছে ভারত বাংলাদেশ সীমান্তের পাশাপাশি মিয়ানমার সীমান্ত নিয়েও একটু কথা জানতে চাই। সেখানকার আসলে সংকটের যে কথাগুলো বলা হচ্ছে সে বিষয়টা আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। তবে আমি একটা জিনিস বোধহয় একটু লক্ষ্য করলাম, বড় রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, আর একটা রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, বিশেষজ্ঞ আছেন, মানে সংস্কার কমিশনের সদস্য। আমি দেখলাম সময় সব ওদিক দিয়ে চলে গেল। তো সেই অর্থে আমাকে একটু কম বলতে হবে, এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে আমি 2টা কথা বলি। আমাদের এই টোটাল কনসেপ্টে একটা, আমার কাছে মনে হয় একটা বড় ধরনের গলদ আছে। সেই গলদটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে, যেটা ভারত মায়ানমারের সাথেও আসবে, এটা সম্পর্কিত। সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বার্থটাই বড় কথা। রাষ্ট্রের সাথে চিরস্থায়ী বন্ধুত্ব, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা চিরস্থায়ী বন্ধুত্ব বলে কোনো কথা নেই। আমরা যদি ভিয়েতনামের কথা বলি, যে ভিয়েতনামে কেমিক্যাল অরেঞ্জ ব্যবহার করা হয়েছে, নাপাম বোমা ফেলা হয়েছে, তার সাথে এখন ইউএসের সাথে সম্পর্কটা কেমন দেখেন। যে আফগানিস্তানকে একসময় আমেরিকা সাপোর্ট করছিল সোভিয়েতদের বিরুদ্ধে, আবার সেই থেকে বন্ধু হয়ে গেল, তারা আবার গেল, তারা এখন ড্রিভেন আউট, আবার কিন্তু রাশিয়া তাদের সাথে ভালো মিত্র হয়ে গেছে। কিন্তু আমাদের মাইন্ডসেটে এই শুধুমাত্র একটা জিনিস আছে, ভারত ভারত ভারত, প্রতিবেশী। আরেকটা যে প্রতিবেশী আছে, মানে ওটা যেন সৎ ভাই সৎ বোন এই টাইপের, অথচ তাদের সাথে আমাদের জল সীমান্ত আছে, আপনার স্থল সীমান্ত আছে, সমুদ্র সীমা আছে। তো আমরা ওই সব ডিমগুলো একটা বাস্কেটে রেখেছি, ভারত ভারত ভারত। তো এই ক্ষেত্রে আমার বড় ভাইরা কিন্তু খুব একটা বেশি মানে ধোয়া তুলসী হিসাবে বিবেচনা করতে পারেন না। ওনাদের সময়ে অনেক নীতিগত ভুল হয়েছে এবং তার মাসুল কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে দিয়েছে। তবে নোবডি ক্যান সুপারসিড আওয়ামী লীগ, দ্যাটস ফর শিওর। আমার কোনো সন্দেহ নেই এই বিষয়ে। এখন এই যে মায়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি একটু ঐতিহাসিক নিয়ে যাচ্ছি। 71-এর আমাদের লিবারেশন ওয়ার চলাকালীন বেশ কয়েকজন আপনার পাকিস্তান সেনাবাহিনীর অফিসার তারা মায়ানমারে গিয়ে আশ্রয় নিয়েছিল। পাকিস্তান একটা ভালো স্ট্র্যাটেজি ফলো করেছিল, যেহেতু ভারতের সাথে তার সম্পর্ক খারাপ, সেজন্য মায়ানমারের সাথে কিন্তু তারা একটা ভালো সম্পর্ক বজায় রেখেছিল। এখনো মায়ানমারের অস্ত্রের অনেক সাপ্লাই পাকিস্তান থেকে আসে। আবার এদিকে দেখেন, আমাদের মায়ানমারের সাথে এখানে ভারত একটু আমার বিবেচনায় মানকা চেপার মধ্যে পড়ছে। তারা ওই সামরিক জান্তার সাথে বরাবর সম্পর্ক রাখছে। 1991 সালে ভারতের সেনাবাহিনী প্রধান ওখানে গিয়েছিলেন। তো আমি মিলিটারি ম্যান হিসেবে বলতে পারি, যে কোনো দেশেরই সামরিক অফিসার এর হলে একটা অন্যরকম একটা মানে একটু সম্পর্ক মনে হয়। যেমন বড় ভাই চীন থেকে ঘুরে আসলেন, তো ওনাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। তো ওরা কিন্তু এইটার মধ্যে একটা জটিলের মধ্যে পড়েছে। আর চীন আবার ওই বিদ্রোহীদের সাথে ভালো সম্পর্ক রাখছে, আবার কেন্দ্রীয় সরকারের সাথে ভালো সম্পর্ক রাখছে। আমি সেদিন দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি, তাছাড়া আমাদের একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে এই বিষয়টা দেখার জন্য। সো এইটা একটা ভালো দিক এবং আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে মায়ানমারের সাথে। আচ্ছা, এখন মায়ানমারের সংকটটা হলেও এর স্পিল ওভার ইফেক্ট পাশের দেশে আসে। সমস্যাগুলো হচ্ছে এই যে আমরা ইয়েতে টেকনাফে যেতে পারছিলাম না। এটা ছাড়া আমাদের বাণিজ্য তো মায়ানমার থেকে আমাদের কৃষি অনেক জিনিসপত্র আনার সুযোগ আছে, কাঠ আছে, চাল আছে, আমদানি করার সুযোগ। তো এই জন্য আমার মনে হয় যে একটু প্রায়োরিটি বেসিসে
করা উচিত। এবং আমি একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, বর্তমান সরকার এটাকে প্রায়োরিটি বেসিসে অ্যাড্রেস করার চেষ্টা করছে, এবং এটা ভালো দিক। এবং আশা করি যে আগামী সরকার যিনি আসবেন তারা এই যে সম্পর্কের ভারসাম্য এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে নোবডি ইজ ফ্রেন্ড ফর এভার, অনলি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি ইজ পার্মানেন্ট, এটা বিবেচনা করবে। ধন্যবাদ। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে একটু কথা বলতে চাই। সবশেষ কিছুক্ষণ আগে ডক্টর এজেডএম জাহিদ হোসেন ব্রিফ করেছেন যে সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে, কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং দুদিন পর বিষয়টি জানা যাবে। এইমাত্রই মেজর আশরাফুজ্জামান বলছিলেন যে সম্পর্কের যে বিষয়টা, এখানেও কিন্তু আমরা একটা সম্পর্ক দেখলাম কাতারের সঙ্গে, এবং যুক্তরাজ্য সরকার যেভাবে তাকে রিসিভ করা এবং সেখানে নিয়ে যাওয়া, এখন থেকেই তো সম্পর্ক উন্নয়নের কাজগুলো শুরু হয়ে গিয়েছে। এই বিষয়গুলো কতটা জরুরি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্ত থেকে সম্পর্ক উন্নয়নের সূচনা এই মুহূর্ত থেকে হচ্ছে তা না। বিষয়টা সম্পর্কটা স্থাপন করার ক্ষেত্রে বা যোগাযোগটা চালিয়ে যাওয়ার জন্য একটা অব্যাহত প্রক্রিয়া এবং চেষ্টা থাকে, এবং আমাদের গত 16 বছর ধরেই আমরা চেষ্টাগুলো চালিয়েছি। আজকে তো বলতে সমস্যা নেই, বিকজ এখন আর আমার ব্যক্তিগত কোনো ভয় নেই, মানে গুম হয়ে যাওয়ার ভয় আমার আপাতত ওই সরকারের হাতে নেই। আমাদের নেত্রী যখন জীবনটা খুব সংকটের মধ্যে ছিল, যখন আমার পার্টির মহাসচিব যখন বলছিলেন যে তিনি খুব মানে কি বলে একটা সন্ধিক্ষণের মধ্যে আছেন, অ্যাট দ্যাট টাইম তখন আমার পজিশন ছিল স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। অ্যাজ এ স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ দ্য পার্টি আমি অলমোস্ট মোর দেন 50 কান্ট্রিজ ইনক্লুডিং আপনার মানে ইউরোপ, ইউনাইটেড স্টেটস সহ তাদের কাছে আমি ম্যাডামের স্বাস্থ্যের পরিস্থিতি, সাথে গণতন্ত্র নিঃসন্দেহে, তার উপর পারসিকিউশন, এভরিথিং, এটার উপর আমি চিঠি লিখলাম। এবং যাদেরকে আমি চিঠি লিখলাম, মেনি অফ দেম আপনার মানে ফরেন মিনিস্টার অফ দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ, লিডার অফ দ্য অপোজিশন, লিডার অফ দ্য হাউস, এবং গুরুত্বপূর্ণ মানে ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার যারা ছিলেন তাদেরকে লিখলাম। এটা লিখতে আমার খুব কষ্ট নেই, শুধুমাত্র দেশের নাম আর মন্ত্রীদের নামটা বদলে দেওয়া, টেক্সট তো মোটামুটি একই রকম ছিল, বিকজ আমার কাছে সমস্ত মেইল অ্যাড্রেস ছিল তাদের ইত্যাদি। তো ল্যাপটপে থেকেই তো মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে সেরে দিতে পারলাম। আপনার নিশ্চয়ই খেয়াল আছে এটার পরপর একটা সিরিজ, এবং অনেকেই ব্যক্তিগতভাবে তারা আমাকে রেসপন্স করেছেন। তার যেমন বিলেতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীতে লিজ ট্রুসের কথা আমি বলতে চাই। লিজ ট্রুস পরবর্তীতে কিছুদিনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন, তার দপ্তর থেকে মানে উত্তর আসলো, অনেক জায়গা থেকে উত্তর আসলো, তারা লিখলেন, তারা বিষয়টা দেখছেন। ম্যাডামের মানে ফর্মার প্রাইম মিনিস্টার, আমাদের ম্যাডাম মানে ফর্মার প্রাইম মিনিস্টার, তার স্বাস্থ্যের ব্যাপার তাদের উদ্বেগ ছিল, সহানুভূতি ছিল, এবং তারা যোগাযোগ রাখছেন থ্রু দেয়ার রেসপেক্টিভ মিশনস ইত্যাদি, এগুলো তারা মানে উল্লেখ করেছেন। এবং আপনি খেয়াল করবেন আমার ধারণা বিকজ তারা কি করছে তারা আমাকে বলে করেননি, কিন্তু আমি যেটা দেখলাম আমার চিঠি পাঠানোর 6-7 দিনের মধ্যেই দিদেন ফরেন মিনিস্টার ডক্টর মোমেনকে খুব তাড়াহুড়ো করে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনা পদ্মা, যেটা আপনার যেটা ওই যে পদ্মায় মানে রমনার সেখানে আছে যেটা পদ্মায়, তিনি খুব হারিডলি উনি একটা মানে রাষ্ট্রদূতদেরকে ডাকলেন, ডেকে ম্যাডামের স্বাস্থ্য অবস্থাটার ব্যাপারে তাকে ব্রিফ করতে হলো। আমি বিশ্বাস করি যে মানে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর তরফ থেকে নিশ্চয়ই সরকারের কাছে এক ধরনের চাপ ছিল যে তারা ফর্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরটা জেনে তাদের উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, এবং সরকারের অবস্থানটিকে জানতে চেয়েছিল, সরকার তাতে ব্রিফ করেছে। আমি এই ঘটনাটি এতদিন পরে জানালাম যে এইটা তখন তো সুযোগ ছিল না, আমার তো 12টা বাজিয়ে দিত আর কি। তো যাই হোক, আমি যেটা বলছি যে একটা যোগাযোগ তো ছিল এবং তাদের প্রত্যেকেরই কনসার্ন ছিল। আজকে যেটা আপনি মানে কাতারের তরফ থেকে যেটা দেখলেন যে কাতারের আমির মানে যেটা কাতারের বাদশা বলেন, মানে হেড অফ দ্য গভর্নমেন্ট বলেন বা হেড অফ দ্য স্টেট যেটি বলেন না কেন, তার তরফ থেকে তার যে শুভেচ্ছা স্বরূপ যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসলো, এটা তো মানে নিঃসন্দেহে আমাদের একটা বাইলেটারাল রিলেশনশিপের, আমাদের তো পার্টির আপনার মিডল ইস্টার্ন উইংয়েও কাজ আছে, সেখানে আমি মনে করি সফল পেনিট্রেশন ছিল। তারপর আপনার ব্রিটিশ গভর্নমেন্টের তরফে তাদের সাথে আমাদের আগেই খুবই স্মুথ যোগাযোগ ছিল, খুব ভালো যোগাযোগ ছিল। সেখানেও তারা যেটা করেছেন একজন সাবেক প্রধানমন্ত্রীর বেলায় সেটা মানে এটা প্রত্যাশিত।
আমি যেটা আমার কাছে আরেকটা ভালো বিষয় লেগেছে, যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের যে কাতারে যে আমাদের যে রাষ্ট্রদূত নজরুল ইসলাম, আমি পত্রিকায় তার নামটা নজরুল ইসলাম হিসেবে দেখেছি, মিস্টার নজরুল ইসলাম আমাদের অ্যাম্বাসেডর, মানে বাংলাদেশের অ্যাম্বাসেডর নজরুল ইসলাম, তিনি বিমানবন্দরে যখন কাতারে যখন ফুয়েলিংয়ের জন্য যখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি যখন ওখানে করলো, তিনি ম্যাডামের সাথে এসে দেখা করেছেন, সৌজন্য প্রকাশ করেছেন, খোঁজ খবর নিয়েছেন। আপনি কি চিন্তা করতে পারেন যে একটা মানে এই অন্য ধরনের পরিস্থিতি হলে বাংলাদেশের বিরোধী দলের মানে ইভেন সংসদীয় বিরোধী দলের নেতার সাথেও তো এসে মানে আপনার রেসপেক্টিভ মানে আপনার নিজের দেশের অ্যাম্বাসেডার এসে দেখা করে না। আবার আমরা বিলেতের বেলায় দেখেছি, মানে লন্ডনের কথা দেখে, যেহেতু আমি আমার পার্টিতে ফরেন অ্যাফেয়ার্সের সাথে আমি ইনভলভ ছিলাম, তো ফলে যেটা দেখা গেছে যে আপনার বিলেতের একজন লন্ডনের টাওয়ার হ্যামলেটের নাম তো আমরা অনেকেই জানি, তো টাওয়ার হ্যামলেটের মেয়র ও ইনসিডেন্টালি আলমও আমার এক সময় আমার খুব কর্মীস্থানীয় ছিল। তো আলম বাংলাদেশে আসলে তো ওরা তো অনেক মেডেল টেডেল পরে আসে, তাই না, অনেক মানে একদম মানে ফর্মাল ড্রেসে আসে। তো সেখানে হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য মানে আপনার ব্রিটিশ হাই কমিশনার। ব্রিটেনের কোনো এমপি যদি আসে বা আমেরিকার যদি কোনো কংগ্রেসম্যান বাংলাদেশে ভিজিট করতে আসে, আমি দেখছি উন্নত দেশগুলোতে তাদের সংশ্লিষ্ট রাষ্ট্রদূতরাও অ্যাকম্পানি করে। এটি নর্ম হওয়া উচিত, এটি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে বিরোধী দলের কোনো এমপি তো বিরোধী দলের নেত্রী গেলে তো সেটা হতো না। দিজ আর দ্য ডেভেলপমেন্টস। আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা রাষ্ট্রের একটা ডেমোক্রেটিক ক্যারেক্টারের দিকে, রাষ্ট্রের ডেমোক্রেটিক ক্যারেক্টারের কথা বলছি আমি, অর্থাৎ রাষ্ট্রের মানে গণতন্ত্রায়ন, রাষ্ট্র তো একটা চরিত্র লাগে, তো রাষ্ট্রের চরিত্র যদি খুব গণতান্ত্রিক চরিত্র যদি মানে পরিগ্রহ করে, পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যদি ডেমোক্রেটিক্যালি বিহেভ করে, কারণ আমরা তো একটা নতুন বাংলাদেশ মানে দেখার স্বপ্ন দেখি, একটা নতুন বাংলাদেশ চাইতে হলে নতুন বাংলাদেশের উপযোগী একটা স্বপ্নও লাগবে, এবং সেই স্বপ্নটা ট্রান্সলেটও করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা করি, এখন যেটা ম্যাডামের বেলায় যেটা দেখলেন, এইটাই প্রত্যাশিত। এবং এর ফলে আমরা যারা মানে পার্টির কর্মী যারা, আমরা আমাদের নেত্রীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো প্রতিকার আমরা করতে পারছিলাম না, আমাদের এক ধরনের মনোবেদনা, আমাদের এক ধরনের ক্ষোভ, নানা কিছু ছিল। তো ফাইনালি এটা মানে করা সম্ভব হয়েছে। এই জন্য সংশ্লিষ্ট মানে দেশগুলোর প্রতি আমাদের মানে শুভেচ্ছা থাকছে, তাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপনও করতে চাই। এবং আমরা আশা করি যে আমাদের নেত্রী ইনশাল্লাহ তিনি সুস্থ দেশে আসবেন, তিনি দেশের জন্য এবং দেশের জনগণের জন্য তিনি অবদান রাখতে ভবিষ্যতে সক্ষম হবেন। রহিন হোসেন প্রিন্স, একেবারে রাজনৈতিক একটি বক্তব্য, বিএনপি মহাসচিবের বক্তব্য। তিনি বলেছেন শেখ হাসিনা চলে যাবার পর নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা যাচ্ছে না, নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন। একই সঙ্গে বলেছেন ক্ষমতায় টিকে থাকতে অশুভ প্রতিযোগিতা শুরু করেছে। বিষয়টি কি আসলে কি? আমার তো মনে হয় কথাটা তো যথাযথ, দুইটাই। আমি ওর সাথে বরঞ্চ একটু যোগ করি, ওই যে রাজনৈতিক দলগুলোর যেটা কি বলে ঐক্যের জায়গাটা যেমন আছে, কিন্তু আরেকটা কথাটাও জরুরি, যে দেখছি যে এইখানে রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করার চেষ্টাও চলছে। এটা একটা মনে রাখতে হবে এর সাথে। এবং এটার ইন লং টার্ম যে পুরো একটা বিরাজনীতিকরণের ধারারও প্রচেষ্টার অংশ আছে সম্মিলিতভাবে মনে হচ্ছে। আচ্ছা, কথাগুলো কেন বলতে হচ্ছে? কারণ এই কথাগুলো কিন্তু নানাভাবে আমরাও সবাই মিলে বলছি, যে কারণ এত বড় একটা মানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যে সংগ্রামের সূচনা করা হয়েছিল এবং একটা ভিত্তি রচিত হয়েছিল, তার উপরে দাঁড়িয়ে তো জুলাই আগস্টে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ছাত্ররা অন্যরা করলো, এবং সাথে কিন্তু বলা যায় সব ছাত্র সংগঠন, সব রাজনৈতিক দল মিলেই আমরা এই ধরনের অভ্যুত্থানটা সংগঠিত করতে পারলাম। এত বড় রক্তদানের মধ্যে দিয়ে এত আহত এবং এত লক্ষ লক্ষ মানুষ, শিশু থেকে শুরু করে সবাই নামলো। লিটালি এই ধরনের ঐক্য, আপনি মুক্তিযুদ্ধের ঐক্য একটা সর্বোচ্চ আমাদের ঐক্য ছিল, তারপরে 90, তারপরে এই সময়। তাই ঐক্যের সাথে জীবন দেওয়া এই ঘটনা তো এর আগে ঘটে নাই। তাহলে যে ঐক্যতানটা আমাদের মধ্যে গড়ে উঠেছিল, তো সেই ঐক্যের উপরে দাঁড়িয়ে আজ এই 5 মাসের মাথায় এসে যে পজিটিভ ভূমিকা নেওয়া দরকার ছিল, সেটা তো আসলেই দেখতে পাচ্ছি না। সুতরাং এটা তো খুবই যথাযথ বক্তব্য। কেন? আমার বিবেচনায় এটা একটা এক কথায় উত্তর দেওয়া কঠিন, একটা বড় আলোচনা। তবু ছোট করে বললে, যে সরকারটা গঠিত হলো, কোনো দলীয় সরকারও হয় নাই, এবং সবার সম্মতি নিয়েও হয়েছে এমনটিও না। অন্ততপক্ষে আমরা তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের দল বা বামপন্থীদের সাথে আমাদের সাথে কোনো কথা বলা হয় নাই। যদি ধরুন ওই রকমের একটা হতো, তাহলে কিন্তু এক ধরনের ভূমিকা তারা নিতে পারতো।
সুতরাং তারা হয়তো তাদের বিবেচনায় করেছে, এবং আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা রিসেন্টলি সাক্ষাৎকারে বলেছে যে আমি একটা তালিকা পেয়েছি, তার মধ্যে যাদেরকে আমি চিনি তাদেরকে নিয়েছে। সুতরাং ওনার এই কথা বলার পরে তো আর কিছু থাকে না। তাহলে এই ধরনের একটা সরকারের কাছ থেকে তো আমি বেশি আশা করা দরকার নাই। সুতরাং এই সরকার, এই ধরনের একটা সরকার যদি দীর্ঘ সময় নিয়ে অনেক ভালো ভালো চিন্তা করতে পারে, চিন্তাটা সৎ হইতে পারে, তার আকাঙ্ক্ষাটা কারেক্ট হইতে পারে, এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু তিনি তো করতে পারবেন না। তাহলে তাকে ফিরে যেতে হবে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার উপরে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো, ছাত্র বন্ধুরা এবং বিভিন্ন সংগঠনের উপরে ভিত্তি করে একটা নির্বাচনী ধারায় যাওয়া, যেটা অধিকাংশ মানুষের বক্তব্য। কিন্তু এই প্রশ্নটি আজকেও একজন উপদেষ্টার দেখলাম, এবং অধিকাংশ লোকই তো মনেই করে যে তিনি অন্যতম তরুণ হলেও কি বলে এই সরকারের উপরে প্রভাব বিস্তারকারী উপদেষ্টা। এবং আমাদের সাথে বৈঠকে উনি তো যে দুইজনকে বলেছেন যে রাজনৈতিকভাবে যোগাযোগ করবেন, আমাদেরকে বলেছে, তার মধ্যে তিনি একজন। সুতরাং সেই অর্থে তো আমরা গুরুত্ব দিচ্ছি। তো তিনিও যখন একটা এমন এমন কথা বলেন, তাতে তো আমরা দেখি যে যেভাবে একটা দ্রুত একটা সংকট সমাধান করা যায়, কারণ একটা অর্গানাইজেশন মানে দায়িত্বপ্রাপ্ত টিম ওই ধরনের পলিটিক্যাল না, বা তারা রক্ষা করতে পারছে না, কারণ আমরা দ্রব্যমূল্য নিয়ে একটু আগে আলোচনা করলাম, তখন তো দ্রুত এই ধরনের নির্বাচন সহ অন্যান্য জায়গাগুলো যাওয়া দরকার ঐক্যমতের ভিত্তিতে। সেইটার বাইরে যখন অনেকগুলো কথা বলেন, তাতে তো এই সন্দেহ আরো ঘনীভূত হয় যে নতুন নতুন সংকট করছে। আমি এই কথা বলে শেষ করি, মনে রাখতে হবে যদি নতুন সংকট ঘনীভূত হয়, এই সরকার যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করতে পারে, জনগণ যদি এর বিরুদ্ধে আরো বেশি ক্ষুব্ধ, এবং আমরা তো বলছি আমাদেরকে তো এই কথা নিয়ে রাজপথে নামতে হবে, কোনো উপায় নাই, তাতে কিন্তু যদি ফেলিওরের জায়গাটা দেখি, প্রশ্নবিদ্ধ হবে গণ অভ্যুত্থান, যেটা কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত না। জি, ডক্টর জাহিদুর রহমান, আগামী সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে জুলাই ঘোষণার বিষয়ে জানানো হবে, উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন প্রশাসক দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় তারা। দুটো ব্যাপার। প্রথম কথাটা হচ্ছে প্রক্লেমেশন। আমাদের জটিলতার কথা নিশ্চয়ই মনে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ নাটকীয়তা করে টিজার দিয়ে এখন বা কখনোই না এরকম নানান রকম কিছু দিয়ে দে ডিসাইডেড, এবং একটা সংকট তৈরি করতে যাচ্ছিলেন তারা নিজে বুঝে করুন অথবা কেউ তাদেরকে দিয়ে করিয়ে থাকুক। আমি কেউ তাদেরকে করিয়ে থাকে বলে আমার সন্দেহ আছে, কারণ তারা যা বলছেন এটা আসলে একো করছেন, এটা আগে কোথাও সাউন্ডটা হচ্ছে আমরা পাচ্ছি, ওটা আমাদের মিডিয়ায় আসে এবং সেটা একো করছেন তারা। ওনারা মূল যে সংকটটা তৈরি করতে যাচ্ছিলেন, মানে একটা ঘোষণাপত্র দিয়ে দেয় সমস্যা নেই, এবং একটা ঘোষণাপত্র থাকা উচিত বলে আমি মনে করি, কারণ 24-এ যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের মাটিতে, আমি মনে করি এটা একেবারেই অভিনব ঘটনা, একটা গণ অভ্যুত্থান। আমি 90 সালে আমাদের এখানে দুজন সেই সময়কার গুরুত্বপূর্ণ ছাত্রনেতা আছেন, 90-তে মূলত পলিটিক্যাল পার্টিগুলোর অর্গানাইজ করা, আমরা তখন অনেক ছোট, আমরা পরে এগুলো ইতিহাস দেখে যদ্দূর বুঝতে পেরেছি, তাদের অর্গানাইজ করা একটা মুভমেন্ট ছিল। তার এখানে কিন্তু অনেক বড় ক্রেডিট রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠনরা ক্লেম করতে পারে, এটা পুরোপুরি পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল। কিন্তু এটা একেবারে সেই অর্থে সবাই ছিল, কিন্তু সামনে থাকা এবং সাধারণ মানুষ মিলে। সো এটা একটা প্রক্লেমেশন ইজ ইম্পর্টেন্ট। এটা নিয়েও ঝামেলা হবে, সরকার কি হবে আমি সেই জায়গায় আসছি, কিন্তু তারা সংবিধান স্থগিত করে দেবেন, তারা 72 সংবিধানের কবর রচনা করবেন, এই সব ছুঁড়ে ফেলে দেবেন, এইসব আলাপ কিন্তু 31 তারিখের আগেই করছিলেন। ওটা হলে আসলে এই মুহূর্তে একটা সংকট সৃষ্টির পরিস্থিতিতে হতো, সেটা থেকে সরকার ওই মুহূর্তে স্টেপ নিয়ে সঠিক কাজ করেছে। এখন একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে কি, এক একজনের অতীত এক এক প্রক্লেমেশনের প্রশ্ন যখন আসে, যেমন আমি রিসেন্ট এই 16 ডিসেম্বরেই আমি একটা কলাম লিখেছি দেশের শীর্ষস্থানীয় একটা পত্রিকায়, সেটার বিষয়টা হলো যে বিজয় দিবসে আমরা আসলে আমাদের 24-এর ওপরে ভিত্তি করেই ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যেতে পারে কিনা, এই আলাপ কেউ তুলছেন যে 24 মানে 71-এর দরকার নাই, এরকম আলাপ আছে। এখন যেটা ঘটনা হবে, 71-এর কারো গ্লোরিয়াস ইতিহাস আছে, রিপন ভাইদের গ্লোরিয়াস ইতিহাস আছে, তারা চাইবেন আমাদের নতুন প্রক্লেমেশনে সেটার কতটুকু গুরুত্ব থাকবে, 90-এর ক্ষেত্রে কি থাকবে, 24-এর কারো আবার 71-এর সমস্যা আছে, তারা আবার 71-কে যত ডাউনটোন করা যায়, যত কমানো যায় তারা সেই। সো এইসব চ্যালেঞ্জ আছে, সবার সাথে কথা বলে। তবে জনাব মাহফুজ আলম যেটা বলেছেন উইচ ইজ রাইট, যে ঐক্যমত্যের মাধ্যমে কাজটা করা, ওটা ঐক্যমত্যের মাধ্যমে করতে হবে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রস্তাবনা জানিয়েছেন, সবাই নিয়ে যাবেন, এটা হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমার কাছে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত মতামত, স্থানীয় সরকার নির্বাচন সবগুলো আসলে হয়ে যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে খুব সঠিক মনে করি না।
আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, একটা প্রস্তাবনা আছে, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এই প্রস্তাবটা দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন আমাদের ভবিষ্যতে যে তত্ত্বাবধায়ক সরকার হবে তারা মানে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনও করবে, জেনারেল ইলেকশনও করবে, দরকার হলে তত্ত্বাবধায়ক সরকারের সময়টা একটু বাড়িয়েও দেওয়া হোক। আমি অত্যন্ত স্ট্রংলি এটাকে অপোজ করি। কেন? আমাদের তত্ত্বাবধায়ক সরকার জেনারেল ইলেকশনের জন্য ইজ ফাইন, কিন্তু আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটাকে তো আসলে আস্তে আস্তে আমাদের রিলায়েবল করে তুলতে হবে। সো আমাদের দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনটা কি হচ্ছে, কেমন হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। এবং আমি এটুকু যোগ করি, শেখ হাসিনা এগুলোকে ধ্বংস করেছেন। এর আগে 91-96, এমনকি শেখ হাসিনা 96-2001 সরকারের সময়ও স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু ফেয়ার হতো তুলনামূলকভাবে। বড় বড় সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দল হেরে গেছে, এই ইতিহাস আমরা দেখেছি। শেষে সেগুলো ধ্বংস হয়েছে। সুতরাং আমরা দলীয় সরকারের অধীনেও এটা করতে পারি। আমি মনে করি যে কিছু নির্বাচন তারা পাইলট হিসাবে করতে পারে, কিন্তু একেবারে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন করলে সমস্যা যেটা হবে, আপনি যদি উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত যান, আপনার এই যে জেনারেল নির্বাচনের যে আমাদের সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেটা সিরিয়াসলি বাধাগ্রস্ত হবে। এবং যে অভিযোগ আসছে যে এসবের মাধ্যমে, তখন ওটা হওয়ার পর বলবো যে আমাদের তো প্রস্তুতি হয় নাই, আরও সময় লাগবে। সো এটা এই ধরনের ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারেন, রিপন ভাইরা হয়তো করবেনও, সেটা হচ্ছে যে এটা দিয়ে নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে দেরি আর একেবারে আলোচনা শেষ পর্যায়ে সবার কাছে 1 মিনিট করে জানতে চাইবো, আশরাফুজ্জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এতক্ষণ যে আলোচনাগুলো হলো, বিশেষ করে সবশেষ নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, নির্বাচনের কতটা জরুরি বলে আপনি মনে করেন, এবং নির্বাচনের আগে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে সে বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা কথা সবার উদ্দেশ্যে বলছি। আমার বড় ভাইরা একটা জিনিস শুধু 71 বলেন, আপনি জানেন এই উপমহাদেশের জন্য 1947 কত গুরুত্বপূর্ণ ছিল? 1947-এ যদি আমরা এই অংশ রাখতাম, তার আমি এই 71 সালে স্বাধীন বাংলাদেশ পেতাম। তো ওই যে আমরা কিন্তু 71-এর আড়ালে 47 ভুলে গেছি। তার আগে বঙ্গভঙ্গের জন্য যে মানে সংগ্রাম 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, সেটাও কিন্তু আমরা ভুলে গেছি। তো আমরা হচ্ছে কি এই ইমিডিয়েট পাস্টটা নিয়ে সব ডিল করছি। ইতিহাসের, জাতীয় ইতিহাসের একটা লম্বা সময় বিবেচনায় না নিয়ে শুধু একটা পর্যায়ে এসে দাঁড়ালে তাহলে একটা ভুল বোঝাবুঝি, ভুল ব্যাখ্যার এবং আগামীর দিক নির্দেশনা পেতে এখন কষ্ট হয়। এখন আবার 24-কে সামনে এনে 71-কে এখন, হ্যাঁ রাইট। তো যদি আপনি 71 সালের কথা বলে 47 বলছেন, আর এখন 24-এর লোক যদি বলে আমি 71 একটু কম গুরুত্বপূর্ণ, তাহলে আপনার রাগ হবে কেন? জি, আসাদুজ্জামান রিপন, একেবারে সরাসরি নির্বাচন প্রশ্নে। ধন্যবাদ আপনাকে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, মানে পার্টিকুলার আমি পুলিশের কথা বলতে চাই, ভেরি ইম্পর্টেন্ট। এক কথায় পুলিশের সক্ষমতা এখন পর্যন্ত অর্জিত হয়েছে বলে আমি মনে করি না। আমার কাছে জনগণের কাছে খুব দৃশ্যমান না। তো পুলিশকে খুব সক্ষমভাবে ডেভেলপ না করা পর্যন্ত আপনি নির্বাচনের ব্যালট বক্স নিয়ে যাবেন, ক্যারি করবেন, ইয়ে করবেন। আওয়ামী লীগের পতিত মালরা আছে না, ফ্যাসিস্টরা আছে না, তারা তো ক্যাচাল বাঁধানোর জন্য 2-4টা বাক্স নিয়ে যাবে, নিয়ে যেয়ে তারপরে মানে একটা ঝামেলা তৈরি করবে। সুতরাং ইলেকশনটা আমার এক কথাই বললে, দেখেন 5ই আগস্টের পরে আমাদের তো অনেকগুলো ঘটনা ঘটেছে। আজকের এই টেবিলে কিন্তু সেই আলোচনাগুলো আছে, যেমন নাগরিক হয়ে ওঠা, একটা গণতান্ত্রিক আত্মমর্যাদাশীল দেশ হয়ে ওঠা এবং গণতন্ত্রের পথে হাঁটা। এটা কিন্তু হুট করে হবে না, এটা প্রসেসের মধ্যে দিয়ে হবে। সেই প্রসেসটা, এবং মানুষ যদি এখানে সচেতন হয়ে ওঠে, তার কাজের মধ্যে দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তার জন্য কিন্তু নির্বাচন একটা ব্যাপার, আন্দোলন সংগ্রাম থাকবে। কিন্তু সেই নির্বাচনী ধারার মধ্যে যদি আমরা আসতে পারি, তাহলে বর্তমান আশু সংকট সমাধানের পথরেখা আমরা রচনা করতে পারবো। অনেক সংকটের সমাধান, ডাক্তার জাহিদুর রহমান, সংকটের সমাধান হচ্ছে রাজনীতি করতে হবে। মানে ধরুন কেউ যদি মনে করেন যে রাষ্ট্রের জন্য তিনি এটা 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 করবেন, সুতরাং এই সরকারকে অনেক লম্বা করে সব করে ফেলবো, তারপর না, উনি যদি কিছু করতে চান উনি দল করুন, দল করবেন, করে আপনি আপনার কর্মসূচি দিন, মানুষের সাথে কমিউনিকেট করুন, আপনার কর্মসূচি যদি ভালো হয়, বিএনপি আওয়ামী লীগ খারাপ, সো আপনি ভোট পাবেন, নির্বাচিত হবেন, দেশকে আপনার মতো করে গড়ে তুলবেন। এই অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান, ডক্টর আসাদুজ্জামান রিপন, রহিন হোসেন প্রিন্স এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আমরা 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।